দেখো পরীক্ষা কয় তারিখ? হ্যাঁ পরীক্ষা কয় তারিখ? ইজারে 10 তারিখ স্যার, শনিবার। 10 তারিখ স্যার, শনিবার স্যার। আর 10 তারিখ কয়দিন? আর মাত্র 8 দিন স্যার। 8 দিন। প্রথম পরীক্ষা ভালো হলে কিন্তু সব ভালো হবে ইনশাআল্লাহ স্যার। হ্যাঁ আরে প্রথম পরীক্ষা কি হতে হবে আমাদের? ভালো করতে হবে ইনশাআল্লাহ ভালো হতে হবে। দেখো আমরা এখানে বোর্ডের মধ্যে কতগুলো টপিক দিয়েছি, দেখো সবাই কতগুলো দিয়েছি। কি ইজারা, তারপরে কি ইজারা নেই একটা কোশ্চেন 20 নাম্বার। তারপরে ডিসপেন্ডেন্স নীতির সাথে কি থাকবে? মার্শালিং কন্ট্রিবিউশন আরেকটা। তারপরে যদি কৃত্রিম মালিক, এটা হয় চিরস্থায়ী বিরোধ, কৃত্রিম মালিকের সাথে কি আংশিক কার্য সম্পাদন নীতি, অথবা এটা চিরস্থায়ী বিরোধ নীতির সাথেও দিতে পারে। সাধারণত চিরস্থায়ী বিরোধ নীতির সাথে দিলে ওইটা নিয়ে একটা কোশ্চেন পড়ে। আর আমরা কিন্তু সূচনামূলক অধ্যায় দেই নি। কি বাদ রাখছি? স্যার কৃত্রিম মালিকের সাথে আরেকটা কি দিবেন স্যার? আংশিক কার্য সম্পাদন নীতি। দেখো এখনো পাও নাই? তুমি পাও নাই? তোমার কি গত বছর এসে গেছে নাকি? ডিসপেন্ডেন্স নীতির সাথে কি আসবে? মার্শালিং আর কন্ট্রিবিউশন। ডিসপেন্ডেন্স নীতি আসবেই এবার। মার্শালিং এবং কন্ট্রিবিউশন, এটার সাথে মার্শালিং এবং কন্ট্রিবিউশন নীতি। কোনটা স্যার? ডিসপেন্ডেন্স নীতি এটার সাথে কন্ট্রিবিউশন। গত বছরের কোশ্চেন আছে। পরীক্ষার কারা কেউ থাকবে না? স্যার কৃত্রিম মালিক গত বছর এসে গেছে না? জি স্যার, জি স্যার। এই জন্য তো নোটে পাও না। কৃত্রিম মালিকের সাথে স্যার আরেকটা প্রশ্ন আছে, ওটা আসে নাই স্যার। ওই যে গত বছর আসছে কৃত্রিম মালিককে কোন কোন অবস্থায় আসে নাই। কৃত্রিম মালিক কর্তৃক হ্যাঁ হস্তান্তর এটার সাথে স্যার মালিকের উপর যে বাধ্য করলেন। আচ্ছা তোমরা কথা বলো না। ডিসপেন্ডেন্স নীতি আর এটার সাথে মার্শালিং এবং কন্ট্রিবিউশন আসবেই, মাথায় রাখবা যে স্যার বলছে এটা আসবেই। কি ডিসপেন্ডেন্স নীতি আরটা কি? মার্শালিং ও কন্ট্রিবিউশন নীতি। আরেকটা তো আছে স্যার, নির্বাচন মতবাদ। বইটা সামনে আছে সবার? আচ্ছা স্যার। জি স্যার, আছে। বইটার ধরেন আমি যে অংশটুকু বলি, সংক্ষেপটুকু আমরা আলোচনা করব। প্রথমেই যাও সম্পত্তি হস্তান্তর আইনের সম্পত্তি বলতে কি বুঝো? সূচনামূলক অধ্যায়ে একটু আলোচনা করি কোন কোন সম্পত্তি হস্তান্তর করা যায়, কোন কোন সম্পত্তি হস্তান্তর করা যায় না। আছে কিনা? নাবালক কি হস্তান্তর গৃহীত হতে পারে, বা কোনো ব্যক্তি কি এমন কোন সম্পত্তি হস্তান্তর করতে পারে যা তার নেই? আছে? আচ্ছা দেখো প্রথম প্রশ্নটা যাও।
সূচনামূলক অধ্যায় আমরা পরীক্ষার হলে আমাদের প্রশ্নতে থাকবে যে কোনো কয়টা প্রশ্নের 5টা। ক বিভাগ থেকে মানে যে কোনো বিভাগ থেকে 3টি সহ মোট কি 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ এক বিভাগ থেকে যদি আমি 3টা দেই, অপর বিভাগ থেকে কয়টা দিতে হবে? 2টা দিতে হবে। তাহলে তোমরা যারা একেবারে প্রেশার নিতে পারো না যে স্যার আমি 5টা পড়বো, 5টাই আমার কি করতে হবে? কমন করতে হবে, তাদের জন্য সহজ সমীকরণ সম্পত্তি হস্তান্তর আইন থেকে 3টা কোশ্চেন পড়বেন, আর বুদ্ধিবৃত্তিক আইন থেকে 3টা কোশ্চেন পড়বেন, কপিরাইট, ট্রেডমার্ক, প্যাটেন্ট অথবা ডিজাইন, অথবা যদি প্যাটেন্ট ডিজাইন বাদ দাও বা যে কোনো একটা বাদ দাও, তখন তুমি সেখান থেকে কি পড়বা? টিকা পড়বা। তাহলে কয়টা হয়ে গেল? 3টা নিশ্চিত। আর সম্পত্তি হস্তান্তর আইন থেকে দুইটা কমন ফেলতে হলে তোমাকে এক হচ্ছে যে মার্শালিং নীতি, মার্শালিং ও কন্ট্রিবিউশন নীতি, আর হচ্ছে যে রেহেন এবং ইজারা নিয়ে বসে থাকেন। পরীক্ষা হলে যায় দেখবেন যে আপনার 5টাই কমন, অন্যদিকে তাকাইবেন না, 6টা 7টার দিকে তাকাইবেন না, যেগুলো কমন পড়ে না ওইগুলো কমন পড়ে না এটা বলতে পারবে না, কারণ তুমি পড়ছোই 5টার জন্য, তাহলে 5টাই আসবে। কিন্তু ওই এই যে এটা বলতে পারো না, আরে এটা তো পড়লাম না, ওইটা তো পড়লাম না, ওইটা তো সহজ হয়ে গেছে। বুঝো নাই কথা? না না বলে আরে তো কমন পড়ে নাই তো, কারণ তুমি দিবা কয়টা? 5টা। তাহলে তুমি স্যার বুদ্ধিবৃত্তিক আইনের কোনটা কোনটা একটু বলেন স্যার। কথা বলে না, শোনো। কপিরাইট যে অংশটুকু আমাদের আন্ডারলাইন করে দেওয়া আছে, কপিরাইট অংশটা পড়বা। ট্রেডমার্ক পড়বা, কয়টা হলো? 2টা। টিকা পড়লে কয়টা হলো? 3টা। তাহলে কয়টা পাই গেলাম? 3টা। মার্শালিং, কন্ট্রিবিউশন আরেকটা, কয়টা হলো? 4টা। ইজারা, রেহেন 2টা মিলে একটা, কয়টা হলো? শেষ। 5। আবার জিগায় ওই কয় আবার বলে, এতবার বলার পরে আবার আমরা আবার বলছি প্রথমে কি ট্রেডমার্ক, আবার কি কপিরাইট, কয়টা হলো? আর যদি আমি টিকা স্যার টিকা বেশি ঝামেলা হয়ে যায় তাহলে প্যাটেন্টটা পড়ো। তাহলে কয়টা হলো? 3টা। এরপর তুমি মার্শালিং নীতি, লিসেন্স নীতি, কন্ট্রিবিউশন, এই 3টা দিয়ে এই একটা কোশ্চেন। আর তুমি এরপরে পড়বা কি? রেহেন এবং কি ইজারা দিয়ে আরেকটা কোশ্চেন। কয়টা হলো? 5টা। পারবো? এই যে পারবো স্যার, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। শীতে আশাহত, দেখো এবার বই দিকে তাকাও, আমি সংক্ষেপে পড়াই যাব এবং যে অংশটুকু শুধু ইম্পর্টেন্ট সেই অংশটুকুই পড়াবো, অতিরিক্ত কোনো কিছু পড়াবো না ইনশাআল্লাহ। তাহলে প্রথমে আমাদের প্রশ্নটা কি? সম্পত্তি হস্তান্তর আইনে সম্পত্তি বলতে কি বুঝে? আমাদের সূচনামূলক, আমি 10টার জন্য উপযোগী করে দিচ্ছি, 10টা প্রশ্নের, কিন্তু বলে দিছি কয়টা? 5টা। পড়াবো কয়টার জন্য? 10টার জন্য। আসবে কয়টা? 5টা। আসবে 10টাই। অর্থাৎ সম্পত্তি হস্তান্তর থেকে হয় 5টা, আর বুদ্ধিবৃত্তিক আইন থেকে আসে কয়টা? 5টা। টোটাল কয়টা দিতে হবে? 10টা। আসবে 10টা, দিতে হবে কয়টা? 5টা। এর মধ্যে কয়টা দিতে হবে? অজাত ব্যক্তিটা তো করতে হবে, কৃত্রিম ব্যক্তি না বললে লাগাই দিও না, লাগাই দিছ না? হ্যাঁ, আচ্ছা দেখো, প্রথমে আমাদের বলছে কি ভূমিকা। সূচনামূলক অধ্যায়ের মধ্যে থেকে আমরা পড়বো সম্পত্তি হস্তান্তর আইনে সম্পত্তি বলতে কি বুঝো, কোন কোন সম্পত্তি হস্তান্তর করা যায়, কোন কোন সম্পত্তি হস্তান্তর করা যায় না, এমন কোন সম্পত্তি হস্তান্তর করা যায় যা তার নিজের নেই, এবং বলছে যে কি একজন নাবালক কি হস্তান্তর গ্রহীতা হতে পারে কি না। এই তো। তাহলে সম্পত্তি কাকে বলে? সময় বেশি নিব না। সম্পত্তি কাকে বলে? এগুলো আইন বিজ্ঞানে পড়ে আসছি, টট আইনে পড়ছি। সম্পত্তি কি ল্যাটিন শব্দ স্যার? কি বলা দিতেছ?
তাহলে সম্পত্তি কাকে বলে? সম্পত্তি বলতে খালি সরবরাহনগর বস্তুগত অবস্থা অন্যের বিপরীতে কোনো এক বস্তুর উপর এক ব্যক্তির একাধিক অধিকারকে মালিকানা বলে, আর যে বস্তুর উপর এরূপ মালিকানা প্রতিষ্ঠিত হয় তাকে সম্পত্তি বলে। তো সত্য, স্বার্থ এবং অধিকার সম্বলিত বিষয়কে সম্পত্তি বলে। যাহা কি করা যায়? বিক্রয় করা যায়, দখল করা যায়, কি করা যায়? হস্তান্তর করা যায়। অর্থাৎ শর্ত তার দখল ও স্বার্থ কি? হস্তান্তরের নিরঙ্কুশ অধিকারকে হস্তান্তরের, অর্থাৎ সম্পত্তি বলে। সম্পত্তি। দেখো আমাদের সহজ কথায় আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কততে? 152 ধারার 1 নং। আমাদের বইতে আছে না? এছাড়া 152 দ্বারা 52তে সম্পত্তির একটা কি দিছে? সংজ্ঞা দিছে। আর তাছাড়াও আমাদের সম্পত্তি হস্তান্তর আইনে কি সম্পত্তির সংজ্ঞা দিছে? সম্পত্তির কোনো সংজ্ঞা দেওয়া হয়নি। আর কোন জায়গায় আছে? বিলে একটা কি দিছে? সম্পত্তির সংজ্ঞা দিছে। সেখানে বলা হচ্ছে কি, অন্যের বিপরীতে কোন স্থাবর সম্পত্তির উপর এক বা একাধিক ব্যক্তির অধিকারকে কি বলা হয়? মালিকানা বলা হয়। আর এই মালিকানা যে বিষয়বস্তুর উপর প্রতিষ্ঠিত তাকে কি বলা হয়? সম্পত্তি বলা হয়। আবার দেখো বইয়ের দিকে তাকাও, বইয়ের দিকে তাকাও, আমাদের কি বলছে? 1882 সালে সম্পত্তি হস্তান্তর আইনে সম্পত্তির কোনো কি দেয় নেই? সংজ্ঞা দেয়নি। তবে এই আইনের বিলে সম্পত্তির কি দেওয়া হয়েছে? সংজ্ঞা প্রদান করা হয়েছে। সেখানে বলা আছে অন্যের বিপরীতে কোনো বস্তুর উপর এক বা একাধিক ব্যক্তির অধিকারকে কি বলা হয়? মালিকানা বলা হয়। আর এই মালিকানা যে বিষয়বস্তুর উপর প্রতিষ্ঠিত তাকে কি বলা হয়? সম্পত্তি বলা হয়। দেখতে পারবো? সবাই পারি কিনা? এরপরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কততে? 152 1 অনুচ্ছেদে সেখানে বলা আছে সম্পত্তি বলতে কি কোন স্থাবর, অস্থাবর, বস্তুগত, নিবস্তুগত সকল প্রকার সম্পত্তি, বাণিজ্যিক ও শিল্পগত উদ্যোগ, অনুরূপ সম্পত্তি বা উদ্যোগের সহিত সংশ্লিষ্ট যে কোনো শর্ত বা অংশ ইহার অন্তর্ভুক্ত হবে। এই দুইটা শুধু প্রথমে, আর বইতে তো আছে সম্পত্তি, সম্পত্তির ইংরেজি শব্দ কি, এটা কোত্থেকে আসছে, এগুলো তো তুমি তোমার মতো করে লিখবা, সংজ্ঞা লিখবা। প্রথমে বলবা যে সম্পত্তি হস্তান্তর আইনে সম্পত্তির কোনো কি দেওয়া হয়নি, সংজ্ঞা প্রদান করা হয়নি, সারেন্ডার। শুধু এই আইনের বিলে একটা কি দিছে? সংজ্ঞা দিছে। বিলে কি বলছে? অন্যের বিপরীতে কোনো বস্তুর উপর এক বা একাধিক ব্যক্তির অধিকারকে কি বলা হয়? মালিকানা বলা হয়। আর এই মালিকানা যে বিষয়বস্তুর উপর প্রতিষ্ঠিত তাকে কি বলা হয়? সম্পত্তি বলা হয়। ক্লিয়ার? এরপরে কত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কোন জায়গায়? 152 সম্পত্তির কি বলছে? সম্পর্কে সংজ্ঞা বলবো না, এখানে বলছো 152 1 অনুচ্ছেদে সম্পত্তি সম্পর্কে বলা আছে, কারণ এখানে 152 অনেকগুলো বিষয় সম্পর্কে কি করা আছে? বলা আছে। তো ঠিক 152 1 অনুচ্ছেদে সম্পত্তি সম্পর্কে বলা আছে, কি বলছে? কোন বস্তুর উপর কি, সরি, সম্পত্তি বলতে কি কোন স্থাবর, বস্তুগত, নিবস্তুগত সকল প্রকার সম্পত্তি। তারপর যে বাণিজ্যিক ও শিল্পগত উদ্যোগ, অনুরূপ উদ্যোগ বা কি সম্পত্তির সহিত সংশ্লিষ্ট যে কোনো শর্ত বা স্বার্থ ইহার কি হবে? অন্তর্ভুক্ত হবে। পারবো সঞ্জয়? পারা যাবে সবাই? ইয়েস স্যার। তাহলে কয়টা কথা? পরীক্ষার হলে যাই দেখবেন সম্পত্তি বলতে কি বুঝো, যদি আসে, যদি সূচনামূলক আনসার মানে ট্রাস্ট করো, আমরা সাধারণত বলি সূচনামূলক কি করা যাবে না, অ্যান্সার করবে না। সাধারণত আমি বলি শেষে বলবো কি সূচনামূলক কি করবে না, অ্যান্সার করবে না। আর যদি না পারো তখন তো কি করতে হবে? অ্যান্সার করতে হবে, কারণ সবাই এগুলো অ্যান্সার করবে। এই যে বুদ্ধিভিত্তিক সম্পত্তি, বুদ্ধিভিত্তিক সম্পত্তি বলতে বুঝে কোন কোন সম্পত্তিগুলো বুদ্ধিভিত্তিক সম্পত্তি, পরীক্ষার হলে যাই দেখবে যে প্রশ্নটা আসা রয়েছে, এবং আমাদের মানে শীটের প্রথম কোশ্চেনটাই আসা যাবে, এবং এগুলো সহজ কোশ্চেন। কিন্তু এগুলো তুমি কি করবে না, অ্যান্সার করবে না। তুমি চেষ্টা করবে সম্পত্তি হস্তান্তর থেকে কয়টা অ্যান্সার করা? 3টা। কিন্তু পরীক্ষার হলে যাই একেবারে এখানে যতগুলো আসো 100% বলে দিলাম, সবাই বুদ্ধিভিত্তিক থেকে কয়টা করবা? কেউ আমার কথা মানবে না, 2টা করবে। সম্পত্তি হস্তান্তর থেকে 2টা করবা। কেন 2টা করবে? কারণ ওইখানে দেখতেছো বুদ্ধিভিত্তিক আইন থেকে যা পড়ে গেছো সব মনে আছে, আর এখানের মধ্যে একটু পেছানো টেছানো মনে নাও থাকতে পারে। সেই জন্য তুমি ওইখান থেকে কি করা যাই দেখবে যে বুদ্ধিভিত্তিক সম্পত্তি থেকে কি আসছে, টিকা আসছে, টিকাগুলো সহজ, হ্যাঁ টিকাগুলো তো আগে দিয়ে দিবা। এরপর দেখবে যে কপিরাইট থেকে যা বলে গেছো হুবহু বাইসা গেছে, দিয়ে দিছো কপিরাইট। আবার দেখলা যে কি এই সানি সানি আমি একটা কথা জিজ্ঞেস করি স্যার, তো না এত খ বিভাগটা যদি আমরা আগে আনসার করি তাহলে কি কোনো সমস্যা আছে? কথা হবে না, কোনো কথা হবে না।
তাহলে সম্পত্তি ক্লিয়ার সবাই? তাহলে সম্পত্তি বলতে আমরা কয়টা কথা বলছি? দুইটা। একটা কি বললাম? সম্পত্তি হস্তান্তর আইনের কথা বলবো। আর একটা কি বললাম? সংবিধানের। এই দুটোই তো আমরা লিখবো, আর কিছু লিখবো না। আর যদি তুমি দেখবে যে তোমাদের বইতে আরো অনেক সংজ্ঞা দেওয়া আছে, যদি এগুলো তুমি পারো তাহলে লিখবা, আর নাহলে দরকার নাই। এরপর হচ্ছে সম্পত্তি শ্রেণী বিভাগ, দরকার নাই, পরীক্ষা হলে আসলে লিখেন, আমি কিন্তু পড়ালাম না। কোন কোন সম্পত্তি হস্তান্তর করা যায়, কোন কোন সম্পত্তি হস্তান্তর করা যায় না, এটা পড়াই যাবে সম্পত্তি শ্রেণী বিভাগ? না স্যার, দরকার নেই। পড়াই যাবে, এগুলো পড়ানোর দরকার নাই, এগুলো নিজেরা পারবা। তারপরে যদি দেখো সকল প্রকার সম্পত্তি হস্তান্তর যোগ্যতা বা সম্পত্তি হস্তান্তর আইনে কোন কোন সম্পত্তি হস্তান্তর করা যায়, কোন কোন সম্পত্তি হস্তান্তর করা যায় না। দেখো এখানে কোন কোন সম্পত্তি হস্তান্তর করা যায়, আমাদের 1882 সালের সম্পত্তি হস্তান্তর আইনের 6 ধারায় কি বলছে? এই আইন বা অন্য কোন আইনে নিষেধ না থাকলে সকল প্রকার সম্পত্তি কি করা যায়? হস্তান্তর করা যায়। তবে নিম্নলিখিত সম্পত্তিগুলো কি করা যাবে না? হস্তান্তর করা যাবে না। তাহলে কত ধারায়? 6 ধারা। কি বলছে? সকল প্রকার সম্পত্তি হস্তান্তর করা যায়, তবে নিম্নলিখিত সম্পত্তিগুলো কি করা যাবে না? হস্তান্তর করা যাবে না। কি কি হস্তান্তর করা যাবে না? 1 ভবিষ্যৎ উত্তরাধিকার, 2 ইজারা তত্ত্বভঙ্গের পূর্ণ প্রবেশের অধিকার, 3 মূল সম্পত্তি থেকে পৃথক করা যায় না এই ধরনের অধিকার, 4 কোন সম্পত্তি ভোগ দখলের উপর অধিকার যদি ব্যক্তিগতভাবে কারো উপর কি থাকে? ন্যস্ত থাকে, সেটা কি করা যাবে না? হস্তান্তর করা যাবে না। ভবিষ্যৎ ভরণ পোষণের অধিকার কি করা যাবে না? হস্তান্তর করা যাবে না। মামলা করার অধিকার কি করা যাবে না? হস্তান্তর করা যাবে না। সরকারি পদের দায়িত্ব বা কর্মচারীর বেতন পাওনা হবার পূর্বে কি করা যাবে না? হস্তান্তর করা যাবে। সবাই কি শেয়ার করছো? হস্তান্তর করা যাবে না। তারপরে সামরিক, নৌ, বিমান বাহিনীর বা বেসরকারি পেনশনভোগীদের প্রদত্ত রাজনৈতিক পেনশন এগুলো কি করা যাবে না? হস্তান্তর। রাজনৈতিক পেনশন আমাদের দেশে নাই, বিভিন্ন দেশে আছে। আইনটা কোন দেশ? ব্রিটিশ আইন না? কত সালের আইন? আমাদের কি রাজনীতি করে যারা এগুলো কি পেনশন আছে? এরা তো জীবনে যা ক্ষমতা থাকতে কামায়, এগুলো আর দরকার নেই। ব্রিটিশ প্রধানমন্ত্রী দেখি যে ব্যাগ কাঁধের মধ্যে ব্যাগ লইয়া রেল থেকে নামে, নিজের ব্যাগ নিজে ধরে, নিজে সব কি করে, সাবেক প্রধানমন্ত্রীরা। তারপর যে কানাডা, পৃথিবীর বিভিন্ন দেশের মন্ত্রীদের দেখবো যে তারা নিজেরা সব কি করে, ওই এখনো বস্তির মতন বাড়ির মধ্যে ওই ইয়ের মধ্যে বাড়ি করে করে হেরা থাকতে করছে। আর আমাদের দেশের একবার একটা মন্ত্রী হইলে, প্রতিমন্ত্রী হইলে বা এমপি হইলে তো 3 জেনারেশন 5 জেনারেশন বলা যায় তোরা শুধু বৈশা খাইবি, আমি একবার কামাই করে দিয়েছি। আমাদের দেশের একজন এমপি হলে, না এমপির কথা বলছি, আমি মন্ত্রীর দিকে যাচ্ছি না। আমাদের দেশের একজন যদি এমপি হয় তার 5-6 জেনারেশন আজীবন কি ওইটা দিয়ে বৈশা বৈশা খাইয়া যাবে। তাহলে এখন এই যে আর আমাদের যে যারা রাজনীতিবিদ পৃথিবীর বিভিন্ন দেশে বৃদ্ধ বয়সে বা যখন রাজনীতিকে অবসর গ্রহণ করে তারা কি পায়? পেনশন পায়। এই পেনশন গুলো কি করা যাবে না? হস্তান্তর করা যাবে না। তাহলে আবার দেখো তো প্রথম থেকে কি কি হস্তান্তর করা যাবে না? আমরা বলছি সকল প্রকার সম্পত্তি হস্তান্তর করা যায়, কোথায় বলা আছে? তবে নিম্নলিখিত সম্পত্তিগুলো কি করা যাবে না? হস্তান্তর করা যাবে না। 1 ভবিষ্যৎ উত্তরাধিকার সূত্রে সম্পত্তি হস্তান্তর তোমরা করা বলো। যাবে না। 2 ইজারা 3 মূল সম্পত্তি হতে পৃথক 4 4 কোন সম্পত্তি ভোগ দখলের অধিকারের মালিকের উপর, 5 ভবিষ্যৎ ভরণ পোষণের অধিকার, 6 মামলা করার অধিকার হস্তান্তর করা যায় না, সরকারি পদের দায়িত্ব বা কর্মচারীর বেতন হস্তান্তর করা যায় না, সরকারি নৌ, বিমান বাহিনীর বেসরকারি পেনশন ব্যক্তিগতভাবে কি করা যাবে না? হস্তান্তর, রাজনৈতিক একটু পেনশন পর্যন্ত লেখা যাবে তো? জি স্যার। এরপরে আরো আছে, দরকার নেই, একটু পর্যন্ত লিখতে পারবেন তো? হস্তান্তরে বাধা। চলে আসেন, পরের পেজে চলে আসেন। কে হস্তান্তর করতে পারে? আমরা আমাদের চুক্তি আইনের 11 ধারায় বলা আছে যিনি সম্পত্তির মালিক বা যিনি সম্পত্তি কি করতে পারে? চুক্তি করার চুক্তি যোগ্যতা আছে। করতে পারে। তার মানে প্রত্যেক সাবালক এবং সুস্থ মস্তিষ্ক মানুষ কি করতে পারবে? চুক্তি করতে পারবে। চুক্তি করতে যদি পারবে। সে চুক্তি করার যোগ্যতা হতে হলে তাকে কি করতে হবে? সাবালক হতে হবে, সাবালক সুস্থ হতে হবে, মস্তিষ্ক সুস্থ হতে হবে। মস্তিষ্ক হবে। আর সম্পত্তি কে হস্তান্তর করবে? সম্পত্তির বেলা যিনি সম্পত্তির মালিক, মালিক। এবং তাকে অবশ্যই কি হতে হবে? সুস্থ এবং কি হতে হবে? সাবালক হতে হবে। তারপরে তিনি কি হতে পারবেন? হস্তান্তর করতে পারবেন। আর যদি নাবালক হয় হস্তান্তর করতে পারবেন না। বাট নাবালক কি হতে পারবেন? সম্পত্তির মালিক হতে পারবেন কিন্তু সম্পত্তি হস্তান্তর হতে পারবেন না। বাট কি হতে পারবেন? গ্রহীতা হতে পারবেন। গ্রহীতা। তাহলে এটা পড়ে নিবা। তারপর একজন ব্যক্তি কি এমন কোন সম্পত্তি হস্তান্তর করতে পারে যা তার কি নেই, যেটাকে আমরা বলি কৃত্রিম মালিক। এটাকে বলা হয় কি? কৃত্রিম মালিক। কৃত্রিম মালিক। সম্পত্তির মালিক না হয়েও সম্পত্তি কি করে? হস্তান্তর করে। যদি তাকে কি দেওয়া হয়? পাওয়ার অফ অ্যাটর্নি। দেওয়া হয়, পাওয়ার দেওয়া। তাহলে সে প্রকৃত মালিকের মতো কি করতে পারবে?
সম্পত্তি সম্পত্তি হস্তান্তর করতে পারবে। পাওয়ার অফ অ্যাটর্নি যেটা ওইটা বুঝে ইয়েস, এটাই পাওয়ার অফ অ্যাটর্নি, এটাই 41 দ্বারা সম্পত্তি হস্তান্তরের কত দ্বারা? 41 দ্বারা। এটাকে কি বলা হয়? পাওয়ার অফ পাওয়ার অফ অ্যাটর্নি। আমরা পার, ওই জন্য বেশি এটা পড়া লাগবে না। একজন নাবালক কি হস্তান্তর বৈধ হতে পারে? এটা পারবা? পারে কত দ্বারা? পারবা দাও? সাত দ্বারা আছে। তাদের যেটা দ্বারা পারবা না কি করে? আচ্ছা, আমরা এদিকে গেছে, এদিকে তাকাও, এদিকে তাকাও, সবাই এদিকে তাকাও। আমি অন্যদিকে যাচ্ছি না। তোমরা প্রশ্ন করলে আমি উত্তর দেবো না, প্রশ্নের বাহিরে আছে কথা বলবো না। শুধু শুধু প্রশ্নের দিকে কি থাকবো? মনোযোগী থাকবো। মানে এই প্রসঙ্গে অন্য কথা আসবে, আমি জানি, উত্তর দিব না। শুধু প্রশ্ন, শুধু পরীক্ষার জন্য প্রশ্ন, পরীক্ষার বাইরের কোনো প্রশ্ন নাই। উত্তর নেওয়া হবে না। দেখো এখানে, দেখো আমাদের সূচনামূলক অধ্যায় থেকে তোমরা যদি অ্যান্সার করার চিন্তা করো তাহলে করতে পারো, আই হ্যাভ নো কমপ্লেন। তবে আমি বলবো যে এখান থেকে কি করবা না, অ্যান্সার করবা না, কারণ সবাই এই প্রশ্নগুলো কি করে, সবাই অ্যান্সার করবে। দেখবে তোমার আশেপাশে সবাই অ্যান্সার, কারণ পড়ে গেছে একটুকে, আর বাকিটা নকল টকলের আশা করে চুপ করে বসে রয়েছে। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। তাহলে শুধু কি করবা, প্রথম প্রশ্নটা যদি দেখো প্রশ্ন কমন বলে প্রথমটা, কিন্তু তুমি এটাকে কি করবে না, অ্যান্সার করবে না। তুমি দেখো আমাদের পরের 2 নম্বর কোশ্চেন হয়তো পাওয়া যায়, রেহেন, বিভিন্ন প্রকার রেহেন বৈশিষ্ট্য সহকারে কি করো, আলোচনা করো। বা এটার সাথে ক দিয়ে দিল, রেহেনের বৈশিষ্ট্য সহ আলোচনা করো। রেহেন থেকে আরেকটা কোশ্চেন দিয়ে দিল, কি আছে, ফরক্লোজার, অথবা কি আছে, রিডেম্পশন, এগুলো থেকে একটা কোশ্চেন করে বসলো। এটার সাথে খ দিয়ে আরেকটা কোশ্চেন দিয়ে দিল, ইজারা। হ্যাঁ, অনেক কঠিন, না পড়লে কঠিন, না পড়লে সবই কঠিন। এই যে এখন সম্পত্তি হস্তান্তর বলছো না, এটাও যদি না পড়ো এটাও কঠিন। কিন্তু তোমাকে কি করতে হবে, আমি এখন বলে দিচ্ছি, যে অংশটুকু আমরা একেবারে ইম্পর্টেন্ট দিচ্ছি ওই অংশটুকু এখন পড়াবো। তাহলে আমাদের সম্পত্তি হস্তান্তরিত হয় কয়ভাবে জানি, কি কি? 2 ভাবে। একটা হচ্ছে পক্ষগণের কাজের মাধ্যমে, আর একটা কি মাধ্যমে, আইন বা আদালতের মাধ্যমে। আমরা প্রথমে বলছি সম্পত্তি হস্তান্তর হয় কয়ভাবে, 2 ভাবে। একটা হচ্ছে পক্ষগণের কাজের মাধ্যমে, আর হচ্ছে কি, আদালত বা আইন দ্বারা। পক্ষগণের কাজের মাধ্যমে সম্পত্তি হস্তান্তর হয় কয়ভাবে, 5 ভাবে। কি কি? বিক্রয়, বিনিময়, রেহেন, ইজারা, ইজারা, বিনিময়, দান। দান। জি স্যার। গত বছর দান আসছিল সম্ভবত, জি স্যার, গত বছর চলে আসছে দান। চলে এসে গেছে গা, বিক্রয় হয়েছে, দানও আসছে গত বছর, বিনিময় আসছে। যদি বিনিময় ব্যাক করে আবার বিনিময়টা ব্যাক করে বসে ব্যাক করতে পারে। একটা প্রশ্ন কিন্তু কি করবে, ব্যাক করবে। রিপিট করবে, মাথায় রাখবেন। সেটা ভ্যাস দিলে বিক্রয় রেহেন দিয়ে একটা ভ্যাস দিয়ে বসে থাকবে, বা বিনিময় থেকে আবার ভ্যাস দিয়ে বসে থাকবে। তাহলে এখন দেখো আমাদের বলছে কি, বিক্রয় আর দান যেহেতু চলে আসছে, বিনিময় যেহেতু চলে আসছে, তাহলে আমাদের বাকি রইল কি, তার রেহান। বিভিন্ন প্রকার রেহেনগুলো আসছে গত বছর, রেহেন গ্রহীতার অধিকার গুলো আসছে গত বছর। হ্যাঁ, ওইটা আবার মানে ইজারা আর হচ্ছে কি রেহেন, মানে বন্ধক যেটাকে আমরা বলি। তাহলে রেহেন কাকে বলে, আমরা বলছি আবার ঠিক পরীক্ষার হলে এটা কথা বললো। সম্পত্তি হস্তান্তর কয় ভাবে, 2 ভাবে। কি কি? 2 ভাবে। পক্ষগণের কাজের দ্বারা আইন প্রয়োগের মাধ্যমে। পক্ষগণের কাজের মাধ্যমে সম্পত্তি হস্তান্তর কয় ভাবে, 5 ভাবে। কি কি? বিক্রয়, বিনিময়, রেহেন, বিনিময়, ইজারা, দান। এটাকে আমরা বলি বিরেই বিদা, বিরেই বিদা। তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে বন্ধক বা রেহেন কাকে বলে, কত দাঁড়ায়, কত দাঁড়ায়, 8 দাঁড়ায়। আর ইজারা কত দাঁড়ায়, 105। আর বিক্রয় কত দাঁড়ায়, 54 দাঁড়ায়। দান কত দাঁড়ায়, 22। আর একটা কি, বিনিময়, কি আছে?
হাঁটতে পারতেছে না দাদা না দিতে বললে রেহেন কাকে বলে বা বন্ধক কাকে বলে, মর্গেজ কাকে বলে? কি এতগুলো এটা বারবার পড়াছিলাম না, আগে পড়াছিলাম না? আমার সাথে সাথে পড়ো। ঋণ হিসেবে আমাদের সম্পত্তি হস্তান্তরের কত দাঁড়ায়? কত দাঁড়ায়? প্রদান করা হয়েছে। তখন বলো যে 1882 সালে সম্পত্তি হস্তান্তর আইনের 58 ক ধারায় কি প্রদান করা হয়েছে? রেহেনের সংজ্ঞা প্রদান করা হয়েছে। একটু ঋণের সংজ্ঞা ধারার ভাষ্য অনুযায়ী ঋণ হিসাবে প্রদত্ত অগ্রিম অর্থ পরিশোধের নিশ্চয়তা স্বরূপ কোন স্থাবর সম্পত্তির স্বার্থ হস্তান্তর করলে সেটাকে আমরা কি বলি? হ্যাঁ, আমার সাথে ঋণ হিসেবে প্রদত্ত অগ্রিম অর্থ পরিশোধের নিশ্চয়তা স্বরূপ স্থাবর সম্পত্তির কোন স্থাবর সম্পত্তির স্বার্থ হস্তান্তর করলে তাকে আমরা কি বলি? আবার কি বলি? ঋণ হিসেবে প্রদত্ত অগ্রিম অর্থ পরিশোধের নিশ্চয়তা স্বরূপ স্থাবর সম্পত্তির স্বার্থ হস্তান্তর করলে তাকে কি বলে? বৈশিষ্ট্য সহ বিভিন্ন প্রকার রেহেন আলোচনা করো। বাট তোমার কাছে রেহেনের সংজ্ঞা লিখতে বলা হয় নাই, যেহেতু তুমি 5 ঘন্টা, কয় ঘন্টা সময়? 4 ঘন্টা। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন। আর প্রথম পরীক্ষা একটু ভালো করে লিখতে হবে। তখন বলবা যে সম্পত্তি হস্তান্তর আইন অনুযায়ী সম্পত্তি হস্তান্তরিত হয় কয়ভাবে? পক্ষগণের কাজের মাধ্যমে, আইন প্রয়োগের মাধ্যমে। পক্ষগণের কাজের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের কত পাবে? 5 ভাবে। কি কি? বিক্রয়, রেহেন, ইজারা। আমাদের প্রশ্নে কি চাইছে? রেহেন। তাহলে প্রসঙ্গত রেহেনের সংজ্ঞা প্রদান করা হয়েছে 1882 সালে সম্পত্তি হস্তান্তর আইনের 58 ধারার ভাষ্য অনুযায়ী ঋণ হিসাবে প্রদত্ত অগ্রিম অর্থ পরিশোধের নিশ্চয়তা স্বরূপ বিভিন্ন কোন স্থাবর সম্পত্তি স্বার্থ হস্তান্তর করলে সেটাকে আমরা কি বলবো? রেহেন। এরপরে রেহেন কয় প্রকার? 6 প্রকার। এবার 6 প্রকারের উত্তরে আপনি চলে সাধারণ। প্রথমে কয়টা রেহেন? 6 প্রকার মুখস্থ করো। বই আছে সামনে, 6 প্রকার মুখস্থ করো। সপ্তাহদিন, খাই খেলাসি। বিয়োগ করো। দেখো তো তোমার বই কই? এই বই কই? দরকার নাই, বই পাওয়া দরকার। তুমি এই বই পাও নাই, এগুলো বলো না। এই বই কই? মানে পরীক্ষা সামনে, তাও বইটা নিয়ে আসতে লজ্জা লাগে, শীতের লাগে, বুঝতেছি না। সঞ্জয় বই আনে না। সঞ্জয় তুমি বই আছে? এখন লিখতে পারলেই চল। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। স্যার আপনি ওই যে আমি বইটা পেয়েছি তো আপনার, আপনি স্যার একটু নাম্বারটা ওই কত নাম্বার কোশ্চেন একটু বলে দিলে আমার জন্য সুবিধা হইবে আর কি স্যার। তুমি এই পেজে যাও, 14 পেজে যাও। 14 পেজ। তাহলে রেহেন কত প্রকার পাইলাম? 6 প্রকার। কি কি? সাধারণ বা রেহেন, শর্তাধীনে বিক্রয় রেহেন,
খাই খালাসি রেহেন, ইংরেজ রেহেন, শ্রেণীহীন রেহেন। স্যার খাই খালাসিটা বুঝাই দলিলপত্র দেওয়া জমা হবে, রাখার মাধ্যমে রেহেন, আর এটা কি শ্রেণীবিহীন রেহেন। আবার কি কি প্রথমে কি মিস তারপরে বিক্রয় রেহান, শর্ত সাপেক্ষে শর্ত সাপেক্ষে তারপরে খাই খালাসি রেহেন, তারপরে ইংরেজ রেহেন, তারপরে দলিলপত্র জমা রাখার মাধ্যমে রেহেন, তারপরে কি শ্রেণীবিহীন বা শ্রেণীহীন রেহেন। কয় প্রকার? তাহলে রেহেন কত প্রকার পারবো? হ্যাঁ, প্রশ্নে চাইবে, প্রশ্নের শুরুতে চাইবে যদি বিভিন্ন প্রকার রেহেন কত প্রকার ও কি কি, তাহলে কি চাচ্ছেন আপনার কাছে? বর্ণনা চাচ্ছে। কিন্তু প্রথমে প্রশ্নের মধ্যে যদি চাই বিভিন্ন প্রকার রেহেনের বৈশিষ্ট্য সহ বা বৈশিষ্ট্য সহ বিভিন্ন প্রকার রেহেন আলোচনা করো, তার মানে বিভিন্ন প্রকার রেহেনের কি চাইবে? অন্তত 2টা বা 3টা আমাদের বৈশিষ্ট্য আছে কিনা দেখো তো বইতে আছে? এইটাই বৈশিষ্ট্য আছে কিনা? আছে স্যার। কয়টা করে আছে? 4-5টা করে আছে না? অন্তত 3টা করে লেখা যাবে না? 2টা-3টা করে? কারণ বেশি দিকে যাবেন না, যে একটা বেশি পারি একটু বেশি বুঝি, তাহলে পরের দিকে যায় কি করে যাবে? কম বুঝবে। বেশি লেখা যাবে না। 3টা বড় জোর, না 4টা লিখলে সময়ের দিকে খেয়াল করবা, তুমি ঘড়ির দিকে খেয়াল করবা। তুমি একটা প্রশ্নের জন্য হয়তো তোমাদের যে প্রথম পরীক্ষার প্রথম প্রশ্নটা দেখবে যে 1 ঘন্টা 10 মিনিট লেগে গেছে। কয় ঘন্টা লাগছে? 1 ঘন্টা 10 মিনিট। একদম ন্যূনতম 1 ঘন্টা 10 মিনিট লাগবেই। আর যদি সম্পত্তি হস্তান্তর আইন থেকে টিকে তোমার চারটাই কমন পড়ে গেল, তাহলে এট ফার্স্ট তুমি কি ধরবা? টিকা একদম প্রথম পরীক্ষার শুরুতেই খ বিভাগ লেখা টিকা লেখা শুরু করবা। আর টিকার জন্য তুমি 1 ঘন্টা 10 মিনিট কাটাও, কোনো সমস্যা নাই। একদম আস্তে আস্তে মানে নিজের মনের মাধুরী দিয়া কি করবেন, একটু মাধুরী মিশিয়ে লিখবেন, যাতে এক একটি টিকা ছাড়ে আপনাকে 4 করে দিতে কি হয় বাধ্য। পারবো না? আর হ্যাঁ, দেখেই সন্তুষ্ট হয়ে যায়, ঠিক আছে? আর দেখেই সন্তুষ্ট, হ্যাঁ, তাহলে এটা চিন্তা করবা। এই জন্য কিন্তু কেউ অন্তত শেষে যায় টিকা লিখবা না, পারলে প্রথমেই কি করবা? টিকা লিখবা। এখন এটা অনুরোধ থাকবে একটু বলেন। বুঝা গেছে? তাহলে আমরা প্রথম রেহেনটা কি আছে? সাধারণ মিশ্রণ, খাইতে খাইতে খালাস করা। আগে আমরা সাধারণ রেহেনে আছি। প্রথমে কি আছে? সিম্পল রেহেন, মানে যেটাকে আমরা বলি কি সাধারণ। অর্থাৎ রেহেনদাতা যখন রেহেনি সম্পত্তি দখল হস্তান্তর না করে রেহেনের টাকা পরিশোধের জন্য ব্যক্তিগতভাবে দায়িত্ব গ্রহণ করে বা প্রকাশ্য কি করে, এই মর্মে সম্পত্তি হয় চুক্তি মোতাবেক টাকা পরিশোধ না করতে পারলে গ্রহীতা রেহেনি সম্পত্তি বিক্রয় করবে এবং বিক্রয়লব্ধ টাকার যে পরিমাণ প্রয়োজন হবে সেই পরিমাণ ঋণ ব্যবহারের কি থাকবে? অধিকার। অর্থাৎ আমি রেহেন নিছি, আপনার সম্পত্তি রাখছি, যতক্ষণ আপনি যদি পরিশোধ করতে না পারেন তাহলে আমি বিক্রয় করবো। বিক্রয় করার পর আপনার কাছ থেকে আমি যে টাকাটা পাবো সেই টাকাটা রেখে দিবেন, বাকি টাকাটা, এটাকে কি বলা হয়? সাধারণ রেহেন বা সিম্পল রেহেন। বৈশিষ্ট্য কয়টা আছে কিনা? কয়টা আছে? 6টা। আমি বৈশিষ্ট্য আমি ধরলাম না। তারপরে কি আছে? কি শর্তাধীন বিক্রয় রেহেন, মানে শর্ত আছে, যদি আমি রেহেন দিছি কিন্তু যদি পরিশোধ করতে না পারি তাহলে কি করে দিব? আমার হয়ে যাবে, শর্ত সাপেক্ষে আমার হয়ে যাবে। তুমি যদি টাকা পরিশোধ না করতে পারো, এটা কার হয়ে যাবে? আমার হয়ে যাবে। আমার থেকে তুমি সব কিনিছো, টাকা নিছো, বন্ধক বুঝো তো, রেহেন বুঝো তো। আমরা মানে অস্থাবর সম্পত্তি হলে বলি এটাকে কি না, অস্থাবর সম্পত্তি হলে বলি কি বন্ধক, আর স্থাবর সম্পত্তি হলে বলি কি রেহেন। অর্থাৎ আমি মানে ওই যে তাঁতি বাজারে যাইবা, স্বর্ণ কি দেয়? বন্ধক দিই। বন্ধক দেওয়ার পরে আমাকে কি দেয়? টাকা দেয়। টাকা দেয় না, আমি আবার তার টাকা কি দিব? সুদ সহ তাকে কি করবো? ফেরত দিব। সে আমাকে কি দিবে? সম্পত্তিটা কি দিবে? অস্থাবর সম্পত্তিটা ফেরত দিবে। আর যদি এটা আমার স্থাবর সম্পত্তি হয় তাহলে সেটা বলবো রেহেন। অস্থাবর সম্পত্তি হলে সেটাকে আমরা বলবো কি বন্ধক, আর স্থাবর সম্পত্তি হলে সেখানে বলবো রেহেন। তারপরে মানে শর্তাধীন বিক্রয় রেহেন বলতে আমরা কি বুঝি? যদি টাকা পরিশোধ করতে না পারলে তাহলে এটা কি হয়ে যাবে? বিক্রয়তে রূপান্তরিত হয়ে যাবে। তারপরে আছে জি আছে শর্ত। তারপরে যে পরেরটা কি আছে? যতদিন পর্যন্ত আমি সম্পত্তি দিলাম, যতদিন পর্যন্ত আমি যে পরিমাণ টাকা দিছি ওই টাকা যতদিন পর্যন্ত পরিশোধ না হবে ততদিন পর্যন্ত আমি খাইতে থাকবো না। খাইয়া খাইয়া কি করবো? শোধ করবো। এটা হচ্ছে যে খাইয়া খাইয়া কি করবো? শোধ করবো। অর্থাৎ এখান থেকে ফসল উঠাইমো, এটা যতদিন পর্যন্ত ওই আমার টাকার পরিমাণ হয়ে আসবে ততদিন পর্যন্ত আমার কাছে থাকবে। খাইতে খাইতে কি করা? পরিশোধ।
এখন দেখো রেহেনদাতা যখন রেহেন গ্রহীতাকে সম্পত্তি দখল প্রদান করে অথবা প্রত্যক্ষ পরোক্ষভাবে দখল প্রদান করতে নিজেকে বাধ্য করে টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত দখল রাখার কি দেয়? অনুমতি দেয়। এবং সুদ ও রেহেনের টাকা বা আংশিকভাবে সুদ বা আংশিকভাবে রেহেনের টাকার জন্য সম্পত্তির খাজনা বা লাভ বা খাজনা বা লাভের কোনো অংশ গ্রহণের কি দেয়? অনুমতি দেয়। অর্থাৎ আমি এই সম্পত্তিটা তোমাকে কি দিলাম? রেহেন দিলাম। কি দিলাম? রেহেন দিলাম। এখন যিনি একজন কি দাতা, আরেকজন কি গ্রহীতা। এখন টাকা দিছে কি? এটা কি দাতা? আচ্ছা, রেহেন দাতা কাকে বলে আর রেহেন গ্রহীতা? তিনি হলেন যিনি সম্পত্তি হস্তান্তর করে হলো দাতা, আর যিনি গ্রহণ করে হলো গ্রহীতা। না, যিনি ঋণ গ্রহণ করে সে দাতা, যে ঋণ গ্রহণ করে সে দাতা। টাকাটা নেয় কি? ঋণের বিপরীতে যে সম্পত্তি রাখে সেই আর গ্রহীতা কি ঋণ যে গ্রহণ করে সে দাতা, আর যে নেয় সে ঋণ গ্রহীতা। এখন যিনি টাকাটা নিচ্ছে আর যিনি গ্রহণ করছে, এখন ধরো ইনি কি করলেন? কত টাকা নিলেন? ধরো ডেবিট ধরো এখানে কত টাকা? 2000 টাকা। এখন এই সম্পত্তিটা থেকে তিনি ফসল উৎপাদন করবেন বা এটা মানে এটা থেকে যে লাভ হবে, লাভ যতক্ষণ পর্যন্ত 2000 টাকা পর্যন্ত তার পরিশোধ না হবে ততক্ষণ পর্যন্ত সম্পত্তিটা কি করবেন? তার কাছে রাখবেন। এটাকে মানে কি বলা হয়? পরিশোধ না হবে সুদ সহকারে, যতদিন পর্যন্ত ঋণ পরিশোধ না হবে ততদিন পর্যন্ত সম্পত্তি তার কাছে রাখার অধিকার আছে। এবং এটা কি যতদিন ঋণ পরিশোধ হবে তার সাথে সাথে তার কি হয়ে যাবে? সম্পত্তিরও কি হয়ে যাবে? খালাস হয়ে যাবে বা মুক্ত হয়ে যাবে। এটাকে বলা হয় কি? খালাসি রেহেন। খাইতে খাইতে খালাস করা। ধরো এখানে ফসল উৎপাদন করলাম বা এখানে তুমি আম বাগান থেকে আম হচ্ছে, আম বিক্রি করে বা সুদ সহকারে যখন তোমার 2000 টাকা কি হবে? পরিশোধ হবে, ততদিন পর্যন্ত সম্পত্তিটা কি করবা? তোমার কাছে রাখবা। কার কাছে থাকবে? জিনিস গ্রহণ করেছেন তার কাছে থাকবে। তাহলে একটা হচ্ছে কি সম্পত্তি, প্রথম বলছে কি সাধারণ রেহেন, তারপরে বলছে কি শর্ত সাপেক্ষে বিক্রয় রেহেন, তারপরে বলছে কি হাই খালাসি রেহেন, তারপরে বলছে কি ইংলিশ রেহেনটা কোনটা? তারা কত মানে ইয়ে আর আমগুলাকে কত পেঁচানো, এগুলা কি সুন্দর দেখো। বলছে যে রেহেনদাতা একটা নির্দিষ্ট তারিখে যখনই রেহেনের টাকা পরিশোধের অঙ্গীকার করে, রেহেনাবদ্ধ সম্পত্তি গ্রহীতার নিকট সম্পূর্ণরূপে হস্তান্তর করে। এইরূপ একটি শর্ত থাকে যে নির্ধারিত সময়ে টাকা পরিশোধ করা হলে মানে হলো এবং গ্রহীতা দাতাকে কি করবে? ফিরিয়ে দিবে। এই ধরনের রেহেনকে কি করে? টাকা পরিশোধ করবা, তোমার সম্পত্তি তুমি কি করে নিবা? ফেরত নিয়ে নেবা। হ্যাঁ বলে সেটাকে কি বলছি? ইংরেজ রেহেন। তারপরে ইংরেজ রেহেনের উপাদান আছে, সংজ্ঞা পারলে উপাদান পারবা। আর দলিল পত্র যেমন রাখার মাধ্যমে রেহেন, যেটা আমাদের ব্যাংকে আমরা কি করি, ঢাকা নারায়ণগঞ্জে আমাদের শহরগুলোতে আছে না, বিভিন্ন দলিল পত্র জমা রাখার মাধ্যমে আমরা কি দেই? লোন দেয় না? এটাকে কি রেহেন বলা হয়? দলিল পত্র জমা রাখার মাধ্যমে রেহেন। আর উপরোক্ত 5টা শ্রেণীর মধ্যে যদি না পড়ে তাহলে সেই রেহেনটাকে আমরা কি বলবো? শ্রেণীহীন রেহেন। পারবো? তাহলে বৈশিষ্ট্য সহ বিভিন্ন প্রকার রেহেন কয়টা গেল? পারবো কিনা? প্রশ্ন 2টা গেল স্যার। না, প্রশ্ন 2টা যায়নি এখনো। আমি দেখতেছি কি কি প্রশ্ন করেছে। রেহেন দেখো গত বছর সম্ভবত বিভিন্ন প্রকার রেহেন গ্রহীতার অধিকার গুলো আসছে, তাই না? হ্যাঁ, বিভিন্ন প্রকার রেহেন গ্রহীতার অধিকার গুলো আছে। তাহলে তোমাদের জন্য এখানে কি বিভিন্ন প্রকার রেহেন গ্রহীতার অধিকার গুলো আছে? অর্থাৎ সবাই একটু বিক্রয় আর রেহেনের মধ্যে পার্থক্য। তারপরে হচ্ছে ক্লক অন দ্য রাইট অফ রিডেম্পশন। তারপরে আছে কি জি স্যার, ফরক্লোজার আছে। স্যার কক অফ দ্য রিডেম্পশনটা একটু বুঝান স্যার। না, গত বছর আসে না এটা। গত বছর আসছে শুধু রেহেন গ্রহীতার অধিকার। গত বছর বিক্রয় থেকে কোশ্চেন আসছে, দান থেকেও কোশ্চেন আসছে, রেহেন থেকেও কোশ্চেন আসছে, বিনিময় থেকেও কোশ্চেন আসছে এবং প্রত্যেকটা প্রশ্ন ককও দিয়ে আসছে। যেমন বিক্রয়ের উপাদান,
কিভাবে বিক্রয় করা যায় বাংলাদেশে আইনের উল্লেখ কথা সাবধান নিতে। কতে দিছে দান কি, কিভাবে দান সৃষ্টি হয়, দানের উপাদানগুলো আলোচনা করো। কয়টা কোশ্চেন, কয়টা লেস দিছে? 6টা লেস দিছে। আবার দিছে যে আর 4 নাম্বার দিছে বিনিময়ের উপাদানগুলো আলোচনা করো, বিনিময়ের পক্ষের দায় দায়িত্ব আলোচনা করো 2টা। তারপর বলছে বিভিন্ন প্রকার রেহেন গ্রহীতার অধিকারগুলো আলোচনা করো 3টা দিছে। এটা তো বড় বড় কোশ্চেনের জন্য 3টা দিছে। তাহলে তোমাদের জন্য দিবে ঠিক বৈশিষ্ট্য সহ বিভিন্ন প্রকার রেহেন গুলো আলোচনা করো, এটা দিবে। এটার সাথে খতে দিয়ে দিবে ক্লগ, দাতা গ্রহীতা দিলে পারবা। ক্লগ অন দা রাইট অফ রিডেমশন আছে। তারপরে যে হচ্ছে যে হ্যাঁ আরে রেহেন ইজারা নিয়ে একটা কোশ্চেন হবে। কতে রেহেন দিবে, কতে কি দিবে, ইজারা দিবে। তাহলে আমরা অ্যানসার করতে হবে না আমাদেরকে? হ্যাঁ আচ্ছা দেখো, বিক্রয় আর রেহেনের মধ্যে পার্থক্যটা দেখে যাবে। হ্যাঁ একবার পড়ে যাবেন, গত বছর কোশ্চেন আবার ব্যাক করতে পারে। তো বিক্রয় আর রেহেনের মধ্যে অধিকার, এটা পড়ানো লাগবে আমাকে, পার্থক্য পড়ানো লাগবে। দেখো কিন্তু ক্লগ অন দ্য রাইট অফ রিডেমশন, ক্লগ অর্থ কি? দেখো এটা আমাদের এবার আশা করি একটা লেস দিয়া। ক্লগ অন দ্য রাইট অফ রিডেমশন কি, শুধু একটু কি দিবে, আর বেশি দেব না, আর বেশি দিব না, ফলাফলও দিব না। আর যদি প্রশ্ন করে বসে এমনও হতে পারে এটা নিয়ে একটা কোশ্চেন করে বসতে পারে না, এটা নিয়ে ওই তখন আমাদের খ পুরোটাই পাইছে, তখন খ পুরোটাই পেয়ে যাবে, তখন আমাদের শীটের খড় পুরোটাই। আমরা জানি রেহেন দাতা সবসময় কি থাকে, আর গ্রহীতা কি সবল পক্ষ থাকে, তাই না? রেহেন গ্রহীতা প্রবল পক্ষ, আর রেহেন দাতা সবসময় কি থাকে, দুর্বল থাকে। সাধারণত রেহেন দাতার টাকার দরকার দেখে তো সে কি দিচ্ছে, এই মিউট করো, সম্পত্তিটা কি দিচ্ছে, মিউট করো, সবাই একটু মিউট করো, এখান থেকে আওয়াজ আসে। তো যখনই রেহেন যে গ্রহীতা, সেই গ্রহীতা যাতে রেহেন দাতা রেহেনি সম্পত্তি উদ্ধার করতে না পারে সেজন্য বিভিন্ন সময় দলিলে বিভিন্ন প্রকার কন্ডিশন আরোপ করে, বিভিন্ন প্রকার শর্ত আরোপ করে। নির্দিষ্ট সময় টাকা দিতে পারবে, টাকা না দিলে আর সম্পত্তি কি করতে পারো না, উদ্ধার করতে পারো না। অথবা তুমি সম্পত্তি উদ্ধার করবে, তোমার উত্তরাধিকারী কি করতে পারো না, উদ্ধার করতে পারবে না। অথবা তুমি মরে যাওয়ার পরে সম্পত্তি আর কি করতে পারবে না, উদ্ধার করতে পারবে না। এই ধরনের বিভিন্ন বাধা দলিলে যদি উল্লেখ থাকে সেগুলোর নাম কি, ক্লগ। নাম কি, ক্লগ বা বাধা। আর এই বাধাগুলোর পরিণতি কি হবে সেটাই আমাদের বলছে। দেখো বই দিকে তাকাবো, বলতে যে ক্লগ অন দ্য রাইট অফ রিডেমশন, বা ক্লগ অর্থ কি, বাধা বা প্রতিবন্ধকতা। রাইট অফ রিডেমশন অর্থ হচ্ছে যে রেহেন মুক্ত করার অধিকার বা উদ্ধারের অধিকার। অর্থাৎ ক্লগ অন দ্য রাইট অফ রিডেমশন বলতে রেহেন উদ্ধারে বাধা বা প্রতিবন্ধকতা। সাধারণত রেহেন গ্রহীতা প্রবল পক্ষ আর রেহেন দাতা কি দুর্বল পক্ষ। রেহেন গ্রহীতা প্রবল পক্ষ হওয়ায় রেহেনি সম্পত্তি ছলে বলে কৌশলে কি করে, হস্তগত করার প্রবণতা চিরন্তন। এই অন্যায় লোভের বশবর্তী হয়ে অনেক সময় রেহেনি দলিলে রেহেন উদ্ধারের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী নানা শর্ত তিনি কি করেন, আরোপ করে থাকেন, যাতে রেহেন দাতা রেহেনি সম্পত্তি কি করতে না পারে, উদ্ধার করতে না পারে। যেমন রেহেন দাতা রেহেনি সম্পত্তি কি করতে পারবে না, উদ্ধার করতে পারবে না। হ্যাঁ উদ্ধার করতে না পারে, ওকে আমরা এটা কি করতেছি, ক্লগ মানে বাধা। এটা দলিলে লিখে রাখছে, এটার জন্য তো ক্লগ দিচ্ছে যে আপনি দলিলে লিখে রাখলেন আমি যাতে এই সম্পত্তিটা কি করতে পারবো না, উদ্ধার করতে না পারি। না তো আছেই, এটাই চলছে না, আপনি যেটা বলছেন না আছে না, আছে তো, ভালো করে দেখেন। মূলত স্যার উদ্ধার করতে পারবে না, নির্দিষ্ট সময়ের মধ্যে উদ্ধার করতে না পারলে তা উদ্ধার করা যাবে না। তারপরে বলছে কি, সৃষ্টিকারী বলে গণ্য হবে। আপনি প্রথমে বলছেন আপনি প্রথমে তো এটা বলছেন উপাদানটা
আচ্ছা আপু এটা না বসাই দেন না। এটা তো আমি প্রথমেই বলছি না বসবেন, কিন্তু আপনি তো পড়ছেন পরেরটা, পারে না বলছেন না। ওই তো এই তো এমনি রেজাল্ট লাগছে। না না সেটা না তো, আপনি আমাকে বলছেন ওই যে না আবার কাটে কোন জায়গায় না না স্যার এখানে উদ্ধার করতে পারে না, এখানে দিয়ে দিবেন। আর এখানে তো না আছে, না না বকার লাগে না তো। না আমি বলছি যে আপনি পরেরটা বলছেন, আমি পরেরটা ঠিকই বলছি, কিন্তু পরে বলছি পারে না। আচ্ছা এরপরে দেখো এই যে উদ্ধার মানে যে প্রবণতাগুলো, মানে ধরো যদি রেহেনের মানে কেউ স্থলবর্তী কেউ হতে পারবে না, অথবা রেহেনদাতা সম্পত্তি বিক্রয় করলে টাকা সম্পূর্ণরূপে কি রেহেন উদ্ধার করতে পারবে না বিক্রয় করে, মানে তুমি রেহেন দিছো তার কাছে, কিন্তু তুমি অন্য কারো কাছে কি করতে পারবে না, বিক্রয় করতে পারবে না, বা বিক্রয় করে টাকা মানে ধরো এখন আমি সম্পত্তিটা কি করছি নিছি, তুমি আমার কাছে কি নিছো, টাকা নিছো, এখন আমি বলে দিছি বিক্রি করলে আমার কাছে বিক্রি করতে হবে, অন্যজনের কাছে বিক্রি করে আইনা টাকা আমারে পরিশোধ করতে পারবা না। এই ধরনের শর্ত যদি দেওয়া হয় তাহলে এখন সাধারণত আগের দিনে আমরা বলছি যে যারা এই রেহেন মানে গ্রহণ করত তারা কি পক্ষ, মানে এলাকার মহাজন শ্রেণীর লোক না, জমিদার শ্রেণীর লোক না, আর যারা কি শক্তিশালী পক্ষ, হয়তো মেয়ে কি করতে পারতেছে না, বিয়ে দিতে পারতেছে না, বা কোনো চিকিৎসা বাবদ বা খাইতে পারতেছে না, সেজন্য তার কিসের দরকার, টাকার দরকার হয়েছে, সেই আইসা তার কাছে মহাজনের কাছ থেকে কি নিছে, টাকা নিছে। আর মহাজনের দলিলের মধ্যে এই শর্তগুলো অ্যাড করে দিছে যে তুমি ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না, তুমি মরে গেলে আর এটা উদ্ধার করা যাবে না, অথবা টাকা বিক্রি করে আইনা আমার কাছে আবার কি দিতে পারবা না, মানে আমাকে টাকা দিতে পারবা না, তুমি বিক্রি করতে হলে আমার কাছে কি করতে হবে, বিক্রি করতে হবে। এই ধরনের অধিকার মানে যদি দলিলের শর্ত থাকে, এগুলোকে কি বলা হয়, ক্লগ। এগুলোকে কি বলা হয়, ক্লগ। এখন আমাদের বলছে এই জাতীয় শর্ত রেহেন উদ্ধারে ক্লগ সৃষ্টিকারী বলে গণ্য হবে, এবং রেহেন উদ্ধারের অধিকার রেহেনের একটি অনিবার্য অনুষঙ্গ। সুতরাং রেহেন উদ্ধারের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী শর্তকে কি বলা হয়, ক্লগ অফ দা রাইট অফ রিডেম্পশন। এখন এই বাধাগুলো সবসময় কি, এই বাধাগুলো সবসময় কি আইনে অগ্রাহ্য, মাথা রাখবে, কারণ একাদা বন্ধক সবসময় অলওয়েজ মর্গেজ। আর এই বন্ধক যদি কেউ দেয়, বন্ধক গুলো কি হয়ে যাবে, বাতিল বলে গণ্য হবে। আইনে সেগুলোকে কি করে না, অগ্রাহ্য করে। সেজন্য বলছে যে বন্ধক সবসময় কি, সর্বদা বন্ধক, এবং 60 বছর পর্যন্ত কি করা যাবে, বন্ধকি সম্পত্তি উদ্ধার করতে পারবে। কত বছর পর্যন্ত, 60 বছর। কে, সরকারি দাতা, রেহেন দাতা। তাহলে এখন দেখো, তাহলে আমরা ক্লব কি বুঝছি, এখন দেখো ক্লবের ফলাফল আছে কিনা আমি বলে দিলাম। তারপরে যে কে রেহেন মুক্ত করতে পারবে আছে 91 ধারায়, আছে কিনা? স্যার আছে, আদালতের ডিগ্রি দ্বারা, আদালতের নতুন চুক্তি দ্বারা যারা রেহেন মুক্ত করার অধিকার প্রয়োগ করতে পারবে, আবার 91 ধারায় আছে আমাদের রিডেমশন তো পারবাই। ধারাতে যাও, স্থলবর্তীকরণ, সাবরোগেশন বাই রিডেমশন, একটু একটা দেখাই দেই, পাইছ? জি স্যার। না বাইরে গেলে না ঠান্ডা, এখন তো ভিতরে তো গরম লাগে। 91 ধারায় গেছ, বইতে যাও, স্থলবর্তীকরণ, ফরক্লোজার পড়া মধ্যে পড়ে, আমি স্থলবর্তীকরণটা দেখতে এই যে এইটুকু একটু পড়ার জন্য আমি যেটুকু পড়াইছি সে ততটুকুর মধ্যে থাকো, এতটুকুর মধ্যে আশা করি প্রশ্ন আসবে ইনশাল্লাহ। দেখো স্থলবর্তীকরণ আইসে পাইছ, কত দাঁড়ায়? আমাদের বলছে যে এক ব্যক্তির স্থলে, ওটা আমরা বলছি না, এক মহাজনের স্থলে অন্য মহাজনের আগমনকে কি বলা হয়, সাবরোগেশন। এটাকে কি বলা হয়,
সাবরোগেশন। এখন এখানে বলছে যে রিডামস মানে এক ব্যক্তির স্থলে অন্য ব্যক্তির অধিষ্ঠিত হওয়া, অর্থাৎ স্থলবর্তী হওয়া বা স্থলবর্তী হওয়া। সম্পত্তি হস্তান্তর আইনের 92 দ্বারা স্থলবর্তীকরণ বা সাবরোগেশন মতবাদ বর্ণিত হয়েছে। সেখানে রেহেনাবদ্ধ সম্পত্তি খালাস করার পর একই আইনের 91 দ্বারা রেহেনদাতা ছাড়া অন্য কোনো ব্যক্তি যার রেহেনি সম্পত্তিতে বিন্দু মাত্র কি রয়েছে, স্বার্থ আছে, তিনি বা জমিদার, জামিনদার বা রেহেনদাতার পাওনাদার বা ডিক্রিদার রেহেনি সম্পত্তি কি করতে পারবেন, খালাস করতে পারবেন। এবং উক্ত সম্পত্তি যে ব্যক্তি রেহেন গ্রহীতার নিকট হতে মুক্ত করবে সে ব্যক্তি রেহেন গ্রহীতার সকল শর্ত এবং রেহেনদাতার বিরুদ্ধে তিনি কি করবেন, বর্তমানে লাভ করবেন। এটা 20 পাতা, 20 নম্বর পৃষ্ঠা। এই দুইটা দিয়ে আলোচনা হয়ে গেছে। সহজ কথা, এত কথা মাথায় কঠিন বেশি ভাবে বুঝবা না। মানে ধরো একজন মহাজনের কাছে আমি কি দিলাম, বন্ধক দিলাম, এর যা এই ওনার কাছে থাকা অবস্থায় ওই সম্পত্তিটা আমি কি করলাম, অন্য আরেকজন কাছে কি দিলাম, বন্ধক দিলাম, ওই টাকাটা আইনা ওনাকে দিয়ে দিলাম। এখন বা মানে এই যে সকল দায় দায়িত্ব কার কাছে যাবে, নতুন কাছে যাবে। কারণ একজনের স্থলে কি হয়েছে, আমরা বলি না এক মহাজনের স্থলে অন্য মহাজনের আবির্ভাবকে কি বলা হয়, স্থলবর্তীকরণ। এটাকে কত দাঁড়ায়, 91 দ্বারা। আচ্ছা একটু বলে দিচ্ছি ফরক্লোজার, একটু যাও। ফরক্লোজার কি গেছ, কোন প্রকারের রেহেনে এই অধিকার প্রয়োগ করা যায় বা কখন ফরক্লোজারের প্রশ্ন উত্থাপিত হয়। আরে আমি কোন জায়গায় আছি, সার্ভোগেশন আছেন না এইদিকে খেয়াল করো, আমরা ধারাবাহিক ভাবে যাচ্ছি, সব তুমি পাইবা। দেখো এখন কোন জায়গায় আছি, ফরক্লোজার, যার অর্থ কি করা, নিবারণ করা, রহিত করা। অর্থাৎ রেহেনদাতা রেহেনি সম্পত্তি রেহেন মুক্ত করার অধিকার সম্পূর্ণরূপে রহিত করাকে কি বলা হয়, দিচ্ছ বা বন্ধক দিচ্ছ। বন্ধক দেওয়ার পরে তুমি আর সম্পত্তি কি করতেছ না, তাহলে এই যে তাঁতিবাজারের স্বর্ণ ব্যবসায়ী এরা কি বসে রাখবো, নোটিশ দিবে, কি দিবে, নোটিশ দিবে যে আপনি এত তারিখের মধ্যে টাকা পরিশোধ না করলে আপনার এটা কি করবো, বিক্রি করে ফেলেন। অথবা আর যাতে তুমি কি করতে না পারো, বা যারা ব্যাংকে চাকরি করেন, ব্যাংকের লোন না দিলে আপনারা এটা কি করেন, মামলা করে পরে যে আবার আরেকজনের কাছে বিক্রি করে ফেলেন না। তাহলে এখন যিনি গ্রহীতা মানে দাতা, তার কি অধিকারটাকে আপনি কি করতেছেন, হরণ করতেছেন। আমরা বলছি না, একটু আগে বলছি না একাদা রেহেন সর্বদা রেহেন, তার মানে ওইটা দ্বারা আমরা বুঝাচ্ছি যে রেহেন যখনই উদ্ধার করতে যাই না কেন তখনই উদ্ধার করতে পারবো। কিন্তু আইন বলতেছে ওই যে যিনি রেহেন গ্রহণ করছেন মানে গ্রহীতা, এখন দাতা তো সম্পত্তি কি করতেছে না, উদ্ধার করতেছে না, শুধু সে যাতে আর উদ্ধার করতে না পারে আইন দ্বারা ওইটাকে কি করা, বন্ধ করে দাও, যে সে যাতে আর কি করতে পারবে না। এটা কি ফরক্লোজার মানে আপনি এটা হচ্ছে যে গ্রহীতা আর রেহেন দাতা আর রেহেনি সম্পত্তি কি করতে পারবে না, উদ্ধার করতে পারবে না। দেখো এখানে কি বলছে, গ্রহীতার লাভ, তো টাকা না দিলে কি করবে তুমি, রেহেনদাতাকে রেহেনি সম্পত্তি মুক্ত করার অধিকার হতে সম্পূর্ণরূপে বঞ্চিত করার জন্য যে মামলা দায়ের করে তাকে কি বলা হয়, ফরক্লোজার মামলা। এবং রেহেনের ঋণের টাকা নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না করলে রেহেন গ্রহীত উক্ত রেহেনি সম্পত্তি উদ্ধারের ক্ষেত্রে রেহেনদাতার অধিকার নষ্ট করার জন্য আদালতে যে মামলা দায়ের করতে পারবেন। আর রেহেন গ্রহীত এরূপ অধিকারকে কি বলা হয়, ফরক্লোজার অধিকার। ক্লিয়ার কিনা সবাই মোটামুটি? এবং রেহেন গ্রহীতা আদালতে মামলা করার পর আদালত একটা নির্দিষ্ট সময়ের মধ্যে রেহেনের টাকা পরিশোধ করতে রেহেনদাতাকে নির্দেশ দিবেন। আদালতের নির্দেশ মতো উক্ত সময়ের মধ্যে রেহেনদাতা ঋণের টাকা পরিশোধ না করলে রেহেনদাতা রেহেনি সম্পত্তি উদ্ধারের অধিকার হতে বঞ্চিত হবেন এবং আদালত রেহেন গ্রহীতার অনুকূলে কি দিবেন, ডিগ্রি দিবেন। এক্ষেত্রে আদালত থেকে চূড়ান্ত ডিগ্রি পাবার পর ফরক্লোজারের অধিকার কি পায়, পূর্ণতা পায়। ক্লিয়ার সবাই? তাহলে একটা হচ্ছে যে রাইট অফ ক্লক অফ দ্য রাইট অফ রিডেমশন, আর একটা হচ্ছে কি ফরক্লোজার। তাহলে ফরক্লোজার কোনটা, মানে তুমি আর রেহেনি সম্পত্তি কি করতে পারবা না, উদ্ধার করতে পারবা না। অর্থাৎ রেহেন গ্রহীতা তোমার দাতার অধিকারটাকে চিরদিনের জন্য কি করে দেওয়া, আইনের মাধ্যমে মামলা করে ডিক্রির মাধ্যমে তার অধিকারটা কি করে দেওয়া, ক্লোজ করে দেওয়া। এটাকে কি বলা হয়, ফরক্লোজার।
ক্লোজার। ভালো করে পুরাটা পড়েন, পুরাটা পইরা বুঝাইয়া পড়বা, মাঝখান দিয়ে একটা লাইন পড়লে হাজার লাগে থাকে বুঝালি। আপনি আগে এত কথা দরকার নাই, আপনি ফরক্লোজার বুঝছেন কিনা, কার অধিকারে সেটা, কোন গ্রহীতার? ব্যাংকের থেকে আমি টাকা আনছি, ব্যাংক আমাকে কি দিছে, ধরো 50 লাখ টাকা কি দিছে, ঋণ দিছে। তো আমি তার কাছে আমি কাগজপত্র জমা রাখছি না, আমার দলিল পত্র জমা রাখছি না, তো দলিল পত্র জমা রাখছি আমি, তার নির্দিষ্ট 15 বছর 16 বছরের মধ্যে আমাকে কি দিতে হবে, কিস্তির মেয়াদ কত, 16 বছর না 15 বছর? 15 বছর, 15 বছর না? আচ্ছা, ব্যাংকার ভালো জানে। হ্যাঁ, কত, কোনটা করার জন্য? আচ্ছা, 20 বছর বা কত বছর? এখন 20 বছর না, এরপর আবার কিস্তি বাকি পড়লে বেজাল আছে না? এখন দেখো 20 বছরের মধ্যে আমি টাকা টোটালি পরিশোধ করি নাই, তাহলে কি ব্যাংক কি বসে থাকবে? ব্যাংক মামলা করে আপনি যাতে আর এই সম্পত্তিটা কি করতে না পারেন, উদ্ধার করতে না পারেন, আপনার অধিকারটাকে কি করে দিবে, হরণ করে দিবে। এটাকে কি বলা হয়? ফরক্লোজার। স্যার আচ্ছা, অন্যদিকে যাই না। আমি বন্ধক নেই, কারণ 20 বছরের জন্য দিলাম। বাবা, আজকে পরীক্ষার পড়া, আমি কইছি অন্য কোনো প্রশ্নের দিকে যাবো না, কারণ অন্যদিকে প্রশ্ন, বাবা ওইটি আমি অন্য কোনো উত্তর দিব না, আজকে অন্য কোনো উত্তর দিব না। আমরা 40 চেক 50 চেক কোনো কিছু আনেন সেটা আমি জানি না, কারণ আপনারা ব্যাংকের লোক আরো ভালো জানবেন, এটা আমি জানি। কেন ক্রোক হলো? আরে ক্রোক হলো কেন? এটা ক্রোক তো হচ্ছে অন্যটা। আপনি আপনার মানে দলিল পত্র আপনি জমা রাখছেন না, দলিল পত্র জমা রেখে এখন সম্পত্তি আবার কি করে দিলেন, বিক্রি করে দিলেন। তার অধিকারটাকে কি করছেন, নষ্ট করছেন। কার অধিকার? যিনি মানে রেহেন দাতা, তার অধিকারটা কি করে দিয়েছেন, নষ্ট করে দিয়েছেন। কিসের মাধ্যমে? আইনের মাধ্যমে। আইনের মাধ্যমে তার অধিকারটা আপনি কি চিরতরে কি করে দিয়েছেন, নষ্ট করে দিয়েছেন। এই অধিকারটাকে বলা হয় কি? ফরক্লোজার। আর ক্রোক হচ্ছে তার সম্পত্তি আপনি আদালতের মাধ্যমে নিয়ে আসলেন, সেটা হচ্ছে কি ক্রোক। আপনারা যখন ব্যাংকের সম্পত্তি, ব্যাংকও কিন্তু সম্পত্তি কি করে, ক্রোক করে। সে ঋণ না দিতে পারলে তার এটা ক্রোক করে নেয়। তাহলে ক্রোক আরেকটা, আর তার অধিকার নষ্ট করা আরেকটা। বুঝেন নাই? আরে ব্যাংকে তো করতেছে, তো ক্রোক তো করবে, ক্রোক তো আরেকটা। ওহো, আমি ক্রোক বুঝাতে যাবো কি জানি, আমি তো ক্রোকের দরকার নেই। আমাদের বলছে যে আমার যে ধরেন আমি দাতা, আমি গ্রহীতা, আপনি দাতা, তাহলে আমি গ্রহণ করছি কি, আমার কাছ থেকে টাকা নিছেন না, আপনি টাকা, এখন আপনি যাতে আর এটা সম্পত্তি কি করতে না পারেন, মানে উদ্ধার তো করতে পারবেন না, উদ্ধার করতে পারবেন সব সময়, কিন্তু আপনি টাকা দিচ্ছেন না, তাহলে আপনার অধিকারটা আমি নষ্ট করে আরেকজনের কাছে আমাকে বিক্রি করতে পারবে না। এখন বিক্রি, যদি আমি আপনার অধিকারটাকে আইনের মাধ্যমে বিক্রি, মানে অধিকারটাকে নষ্ট না করি, কদিন পরে আপনি এসে আবার কি করবেন, মামলা করবেন। আমি তো নতুন গ্রহীতা, নতুন তার কাছে বিক্রি করছি, সে আর বেজালে করবে না। সে তো যেহেতু নতুন কিনবে, সে তো দেখবে মানে আদালতের মাধ্যমে ডিগ্রি পাইছে কিনা ব্যাংক, তারপরে না সে কি করবে, কিনবে। তাহলে যে আদালতের মধ্যে ডিগ্রি না পাইলে যদি এটা না দেখে, তাহলে তো সে কিনবে না। এই জন্য তার অধিকারটাকে কি করে দেওয়া, এটাকে কি বলা হয়, ফরক্লোজার। তাহলে একটা হচ্ছে যে কি ক্লগ অন দ্য রাইট অফ রিডেম্পশন, আর কি সবাইকে ক্লিয়ার? ফরক্লোজার পারবো কিনা? যদি এটা আছে আশা করি পারবেন। এরপর আসলে দেখো ইজারা। ইজারা দেখো স্যার, ফরক্লোজার হলো অধিকার নষ্ট করা, স্যার এটাই জানা স্যার। ফরক্লোজার 3 নম্বরে বলছে কি স্যার, একটু আমি ইন্টারাপ্ট করতে চাই, একটু কথা বলতে চাই। আমি বলছি অন্য কোনো প্রশ্ন নিচ্ছি না, অন্য কোনো প্রশ্ন না, এই সংক্রান্তই, এই ফরক্লোজার নিয়ে। ফরক্লোজারটা এখানে বলা হচ্ছে যে ওই ডিগ্রি কি 2 বার দেয় নাকি, একটা প্রাথমিক তারপরে চূড়ান্ত, সেটা আমরা অনেক কার্যবিধিতে ডিগ্রি, প্রাথমিক ডিগ্রি, চূড়ান্ত ডিগ্রি এখানে বলা আছে। তাহলে আমরা যেটা মর্গেজ রাখলাম বা রাখলাম, রেহান যে সম্পত্তিটা রাখলাম, সেই সম্পত্তিটা যদি ঋণের চেয়ে বেশি হয় ফরক্লোজারের পরে, তখন কি হবে? ঋণের চেয়ে বেশি রাখলে তার যদি অন্য জায়গায় সম্পত্তি থাকে, সেখান থেকে ঋণ টাকা আইনা তার ঋণ পরিশোধ করা হবে। সেটা ডিগ্রি স্থানান্তরের আমাদের দেওয়ানি কার্যবিধিতে বলা আছে, ঠিক আছে। তার যদি অন্য সম্পত্তি, ব্যাংকে যারা ঋণ নেয় বা ঋণ নেয়, তারা দেখবে যে সবকিছু ইংলিশে লেখে, সবকিছু পুঙ্খানুপুঙ্খ বলা আছে। যদি এই টাকা দিয়ে ঋণের টাকা পরিশোধ না হয়, তার যদি অন্য জায়গায় স্থাবর অস্থাবর সম্পত্তি থাকে, তাহলে সেটা দিয়েও তার পরিশোধ করা হবে। এরপরে যদি জামিনদার থাকে, জামিনদারের কাছ থেকে পরিশোধ করা হবে। আমি বলছি অন্যদিকে আমরা যাচ্ছি না, অন্য কোনো প্রশ্নে যাচ্ছি না, বুঝা গেছে? এগুলো সব শর্ত সাপেক্ষে লেখা থাকে। আচ্ছা দেখো ইজারা বলছে কি, ইজারা স্যার কত দাঁড়ায়? তোমাদের কাছে গরম লাগে নাকি আমার কাছে লাগে? 105 অধিকার দেওয়া না, হ্যাঁ
বাহিরের ঠান্ডা লাগতেছে আমরা সম্পত্তি হস্তান্তর আইনে 105। আচ্ছা দেখো একটু লাইনে থাকো। ইজারা, জি স্যার। ইজারা থেকে আমি যেটুকু দাগ দিছি দেখো, ইজারা কি, ইজারার উপাদানগুলো আলোচনা করো, কিভাবে ইজারা সৃষ্টি হয়, কিভাবে কোন অবস্থায় ইজারার পরিসমাপ্তি ঘটে। তারপরে যায় হচ্ছে যে ইজারা গ্রহীতা কি তৃতীয় ব্যক্তির মাধ্যমে ইজারার অধিকার শর্ত নিয়োগ করতে পারেন। তারপরে যায় হচ্ছে যে সম্ভবত আসবে স্থাবর সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতা বিক্রেতার সরি ইজারা দাতার দায় দায়িত্ব কোন জায়গায় আছে গ্রহীতার, আমি দাগ দিই না সম্ভবত, না না সেটা যে বিক্রয়, অধিকার কর্তব্য দিচ্ছে না না ইজারা গ্রহীতার, ইজারা দাতা এবং ইজারা গ্রহীতার অধিকার এবং কর্তব্য এটা দিচ্ছে, একটু দাগ দাও, দাগ নাই এটা নিচ্ছে। স্যার আছে, বই আছে স্যার, আন্ডারলাইন। ইজারা আছে, দাগ আছে? তার অধিকার ও কর্তব্য আলোচনা করো, আন্ডারলাইন করা আছে। দাগ আছে স্যার, দাগ আছে নাকি? জি স্যার, বইয়ের 22 পৃষ্ঠা স্যার, প্রশ্নতে দাগ আছে। ইজারা গ্রহীতা কি তৃতীয় ব্যক্তির নিকট পুরো প্রশ্নটা স্যার এইভাবে। দেখো আমরা আবার যাই, ইজারা কাকে বলে? 22 পৃষ্ঠা। স্থাবর সম্পত্তির ভোগ দখলের অধিকার প্রকাশ্য অপ্রকাশ্য ভাবে বা নির্ধারিত মেয়াদে বা চিরস্থায়ী মেয়াদে প্রদত্ত বা প্রতিশ্রুত মূল্যের বিনিময়ে টাকা অথবা ফসলের ভাগ অথবা অন্য কোনো মূল্যবান বস্তুর বিনিময়ে হস্তান্তর করলে তাকে আমরা কি বলি? লিজ বা ইজারা বলি। অর্থাৎ ঠিক এইভাবে ওই যে আগের যে কথাগুলো সেগুলো আগের গুলো কথা থাকবে। সম্পত্তি হস্তান্তর হয় কয় ভাবে? দুই ভাবে, একটা পক্ষগণের কাজের মাধ্যমে, আরটা কি আইন প্রয়োগের মাধ্যমে। তারপরে যে সম্পত্তি হস্তান্তরের কত দ্বারা ইজারার সংখ্যা প্রদান করা হয়েছে? 105 দ্বারা। 105 উক্ত ধারার ভাষ্য অনুযায়ী ইজারা বলছে যে কি সম্পত্তি ভোগ দখলের অধিকার প্রকাশ্য বা অপ্রকাশ্য ভাবে, এক লাইন, নির্ধারিত মেয়াদে অথবা চিরস্থায়ী মেয়াদে প্রদত্ত এবং প্রতিশ্রুত কোন মূল্যের বিনিময়ে টাকা, ফসলের ভাগ অথবা কার্য সম্পাদন। এখন তার ফসলের ভাগ দেয় না, আগে দিত ফসলের 3 ভাগের 1 ভাগ নিয়ে যাবে বা 2 ভাগ নিয়ে যাবে। হ্যাঁ, ফসলের ভাগ বা কার্য সম্পাদন বা বলছে যে কি কোন মূল্যবান বস্তুর বিনিময়ে হস্তান্তর করলে তাকে আমরা কি বলবো? ইজারা। ইজারা লিজ বা ইজারা। সবাই একটু মনোযোগ দাও। কত ধারায়? 105 ধারায়। কোন সম্পত্তি? প্রকাশ্য, প্রকাশ্য, অপ্রকাশ্য, নির্ধারিত মেয়াদে অথবা চিরস্থায়ী মেয়াদ। সাধারণত যে 99 বছরের জন্য দেয় দেখবে সরকারি সম্পত্তিগুলো, এখন আর এগুলো চিরস্থায়ী মেয়াদে বলতে এগুলোতে। এরপর বলছে প্রদত্ত অথবা প্রতিশ্রুত মূল্যের বিনিময়ে টাকা, আবার বলছে যে ফসলের ভাগ, আরটা হচ্ছে যে কোনো কাজ করে দিব, আরটা হচ্ছে যে কি মূল্যবান বস্তুর বিনিময়ে হস্তান্তর করলে তাকে আমরা কি বলি? ইজারা বা আগে তো আগে গতর খাটতো মানুষ, এখন তো কত সালের আইন? 1882 সালের আইন। এই যে 1800 এখন না, আগে তো সবই আছিল। ধারা কত আর আইন কত সালের? স্যার 1882 সাল। তুমি আমি আসিলাম, তোমার দাদা আসিল কি? আমার দাদা তো ছিল না বোধহয়। 2025 26। যারা করে ওরা তো কাটে। আরে তো ফসলের অর্ধেক দিয়ে দিবে না, মানে 3 ভাগের 1 ভাগ দেয় বা অর্ধেক দেয়, অথবা মালিক পায় 1 ভাগ আর যিনি করে তিনি পায় কত ভাগ? 2 ভাগ। 2 ভাগ, এটা স্যার বর্গা, এক ভাষায় বলে বর্গা চাষি, এটা তো এখন। আচ্ছা দেখ, আমি অন্যদিকে যাচ্ছি না, বুঝছি সবাই প্রশ্ন আসতেছে, বলছে যে প্রশ্ন নিব না, তাহলে প্রথমে গেল কি? ইজারা গেল কি? ইজারা। এরপরে ইজারার যিনি দেখো ইজারা যিনি গ্রহণ করেন তাকে দাতা গ্রহীতা আছে কিনা কোন জায়গায়? সালামি, খাজনা সব আছে কিনা? আছে স্যার, নিচে আছে। দাতা, ইজারা গ্রহীতা, সালামি, খাজনা। তারপরে যে ইজারার উপাদানগুলো দ্রুত দেখো, এক পক্ষগণের যোগ্যতা, বিষয়বস্তু, ভোগ দখলের শর্ত, লিজের মেয়াদ, তারপরে হচ্ছে যে কি কার্যকারিতা, সালামি, আনুষ্ঠানিকতা আছে। সব আমি পড়াবো না। তারপরে হচ্ছে যে না, যে এটা ইজারার উপাদানগুলো পড়ে দেবে না, যেটা যেগুলো সহজ এগুলো ছেড়ে দিবে। আর ইজারা প্রণয়নের পদ্ধতি আছে কিনা? একটা বাৎসরিক ভিত্তিতে 3 প্রকার আছে কিনা?
জি স্যার, বাৎসরিক ভিত্তিতে এক বছর বছর। অপেক্ষা দীর্ঘমেয়াদী ইজারা, আর হচ্ছে কি বাৎসরিক খাজনা ধার্য করে স্থাবর সম্পত্তি ইজারা। তাহলে কয়টা পদ্ধতি? তিনটে পদ্ধতি। তিনটা পদ্ধতি কি কি? বাৎসরিক, 1 বছর অপেক্ষা দীর্ঘমেয়াদী, বাৎসরিক খাজনা ধার্য করে স্থাবর সম্পত্তির ইজারা। ইজারাদাতার কর্তব্য আছে? জি স্যার। অধিকার ও কর্তব্য আছে স্যার। হ্যাঁ, কর্তব্য, অধিকার, ইজারা গ্রহীতার অধিকার, ইজারা গ্রহীতার কর্তব্য, এই দুইটা দুইটা করে লিখবা, 2টা বা 3টা করে যদি আসে, বেশি দিকে যাবে না, কয়েকবার পড়বা, এগুলো মুখস্থ থাকবে। স্যার এক লাইনে ইজারার অধিকার কর্তব্য বলবেন স্যার? হ্যাঁ হ্যাঁ, এক লাইনে স্যার ঈদের অধিকার কর্তব্যটা বলবেন স্যার? এখানে অধিকার এক তো ঠিক লাইনে আছে, কেমনে ইজারা কয় দিচ্ছে। অধিকার কর্তব্য? অধিকার তো ঠিক আছে, সে স্যার ইজারা দিচ্ছে, সেটা রাইট। আরে এক লাইনে কেমনে অধিকার কর্তব্য বলে এগুলো তো সহজ জিনিস, এই জন্য আমি ছেড়ে দিচ্ছি, এগুলো তোমরা রিডিং পড়লে পারবা, যেটা মূল বিষয়টা আমি ধরে দিচ্ছি। ওয়াজেদ ভাই এগুলো সোজা আছে, একটু পড়ে নিয়েন। এগুলো এক লাইনে এগুলো পড়াতে বলা, তুমি অধিকার কার অধিকার কি এটা তুমি বুঝো না? যারা দাতা গ্রহীতার অধিকার কর্তব্য। অধিকার তো ঠিক আছে স্যার, কর্তব্যটাই এক্ষেত্রে কি স্যার? করণীয় কাজকে কর্তব্য বলে, যেটা করার দরকার ঠিক মতো টাকা দিবা, ঠিক মতো শোধ করবা, ভাগ দিবা। ঠিক আছে, দেখো আমাদের পরে আসো, হোল্ডিং ওভার আছে নাকি? যেটা কঠিন আমি ওই জায়গাটা বুঝাচ্ছি, বাকিগুলো তোমরা পারবা। হ্যাঁ, যেটুকু দাগ সেটুকু পড়বেন, আমি যেটুকু কঠিন সেই যেগুলো আপনারা বুঝবেন না ওই জায়গাটা আমি ধরতেছি। দেখো, ইজারার মেয়াদ পরবর্তী দখলের পরিণতি, বাকি ইজারার পরিসমাপ্তি, হোল্ডিং ওভার আছে না? জি স্যার। দিবে যে হোল্ডিং ওভার কি একটু দিয়ে দিবে। দেখো কত দাঁড়ায়, সম্পত্তি হস্তান্তরের কত দাঁড়ায়? 116 দাঁড়ায়। ইজারার মেয়াদ পরবর্তী দখলের পরিণতি বা ইজারার হোল্ডিং ওভার সম্পর্কে কি করা হয়েছে? সেখানে বলা হয়েছে যে যদি কোনো সম্পত্তির ইজারা গ্রহীতা উক্ত মেয়াদ সমাপ্ত হবার পরও ইজারার সম্পত্তির দখল কি রাখে, বহাল রাখে, এবং ইজারাদাতা বা তার আইনানুগ প্রতিনিধি উক্ত ইজারা গ্রহীতার নিকট হতে খাজনা গ্রহণ করে বা দখল বহাল রাখার জন্য কোনোভাবে কি করে, সম্মতি প্রদান করে, তবে ভিন্ন চুক্তির অবর্তমানে উক্ত ইজারা নবায়িত হয়েছে বলে ধরে নেওয়া। বুঝা গেছে কিনা? অর্থাৎ আপনি সম্পত্তি কি দিচ্ছেন, ইজারা দিচ্ছেন, ইজারার মেয়াদও শেষ, যিনি দখলদার তিনি দখলে আছেন, আপনি কিছুদিন পরে তার কাছ থেকে যাই আবারও কি আনছেন, টাকা আনছেন, কিন্তু দলিলটা কি করেন নাই, নতুন করে আর নবায়ন করেন নাই, এটাকে ধরে নেওয়া হবে হোল্ডিং, মানে ইজারাটা কি করছে, নবায়ন করছে। কারো ক্ষতি হয় নাই। ধরো তুমি একটা সম্পত্তি কারো কাছে কি দিছো, ইজারা দিছো, ইজারা দিছো তো 1 বছর মেয়াদি দিছো, তাহলে 1 বছর মেয়াদে পরবর্তী মেয়াদ কাকে দিবে সেটা বলা নাই, তার কাছে যাই বলছো যে তুমি আগামী বছরও রাখো, আগামী বছর জন্য আবার টাকা তার কাছ থেকে নিয়ে আইছো, এটাকে বলা হয় কি, হোল্ডিং ওভার। হ্যাঁ, কাগজটা নয়, হোল্ডিং কি ওভার, মানে মৌন সম্মতি আছে, মানে তার কার্যক্রমে তোমার কি আছে, সম্মতি আছে। ঠিক আছে, এটাকে কি বলা হয়? এবং উদাহরণ দেওয়া আছে, পারবো স্যার। এখানে ইয়ে আছে কিনা, একটা উদাহরণ দেওয়া আছে কিনা দেখেছো? স্যার উদাহরণ আছে, নথিও আছে, জি স্যার। 5 বছরের জন্য একটি বাড়ি ভাড়া দিবেন। ললিত রায় এবং রফিকুল্লাহ। দেখো এখানে ইজারা এবং লাইসেন্স পার্থক্য দেওয়া আছে? আছে স্যার। ইজারা এবং লাইসেন্স 27 পৃষ্ঠা। এই সম্পত্তি বিনিয়োগ করে ডিল ঘটনা না না কোনটা? ওই 108 ধারাটা। দেখো আমি বলে দিচ্ছি, সম্পত্তি বিনষ্ট হলে একজন ইজারা গ্রহীতা কি ইজারা বিলোপ করতে পারে কিনা। দেখো 1842 সালে সম্পত্তি হস্তান্তরের 108 ধারায় সম্পত্তি বিনষ্ট হলে ইজারা গ্রহীতার সম্পত্তি ইজারার পরিসমাপ্তি করতে পারে কিনা এই সম্পর্কে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে উক্ত ধারার ভাষ্য অনুযায়ী ইজারা সম্পত্তি বিনষ্ট বা ধ্বংস হলে ইজারা গ্রহীতা ইজারা কি করতে পারবেন, বাতিল করতে পারবেন। কিন্তু ইজারা সম্পত্তি সম্পূর্ণরূপে বিনষ্ট হলে ইজারা গ্রহীতার অধিকার সম্পর্কে অত্র আইনে কোনো কিছু বলা হয়নি। তবে ইজারা সম্পত্তি আংশিক বিনষ্ট হলে ইজারা গ্রহীতার ইচ্ছে অনুযায়ী সেটা কি হতে পারে, বাতিল হতে পারে। আচ্ছা দেখো, ইজারা এবং লাইসেন্সের মধ্যে পার্থক্যটা একটু চলে আসো। পার্থক্য
প্রথমে কি সংজ্ঞাগত পার্থক্য। লাইসেন্স মানে কি করা? অনুমতি প্রদান, অনুমতি প্রদান, পারমিশন দেওয়া। কিসের পারমিশন? পারমিশন কোনো কিছু করা। যেমন লাইসেন্স কারে দেয়? ড্রাইভারের কি আছে নাকি? ড্রাইভারের লাইসেন্স আছে, কোম্পানি আপনি গাড়ি ব্যবহারের জন্য কারো কি ড্রাইভিং লাইসেন্স আছে না? Trade তাহলে license আমরা যারা কাকে বলে সেটা বুঝছি। আর যদি কোনো ব্যক্তি কোনো নির্দিষ্ট সময় তার স্থাবর সম্পত্তির মধ্যে বা উপরে কোনো কিছু করা বা করে থাকার অধিকার প্রদান করে, তাহলে সেটাকে আমরা কি বলি? লাইসেন্স। লাইসেন্স। আর লাইসেন্সের ক্ষেত্রে সম্পত্তির স্বার্থ হস্তান্তরিত হয় না, শুধুমাত্র ব্যবহারের কি দেয়? অনুমতি। আর ইজারার ক্ষেত্রে কি দেয়? হস্তান্তরের স্বার্থ হস্তান্তর হয়। লাইসেন্স প্রাপ্ত ব্যক্তির অধিকার, উত্তরাধিকারীগণ সেটা আর অধিকার পাইবে না। লাইসেন্স ওনার শেষ হয়ে গেল, নেট শেষ। কিন্তু ইজারাদাতা পরে গেলে তার উত্তরাধিকারী স্থলাভিষিক্ত হচ্ছে। আর লাইসেন্সের ক্ষেত্রে কোনো প্রকার তৃতীয় কি নাই, এক পক্ষের মৃত্যুতে লাইসেন্সের পরিসমাপ্তি ঘটে থাকে। পারবো তো এগুলো? জি স্যার, ইজারার ক্ষেত্রে পরিসমাপ্তি ঘটানো যায়। একটা প্রবলেমেটিক কোশ্চেন আছে, দেখো তো প্রবলেমটা দেখো, সবাই একটা প্রবলেমটা পড়ো। স্যার এই বাড়ি ইজারা দিল, জীবিত থাকা অবস্থা সে মারা গেল। না করার ফলাফল আখি কে? আখি 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 জি স্যার। তুমি কি আমার ফার্স্ট ইয়ার ফেলি রাখি নাকি? কোন কলেজ? সেন্ট্রাল কলেজ। আচ্ছা, না আমি হচ্ছে আমাদের আখি আছে, হারানো আছো? জি স্যার। ঘুমাইতেছ নাকি? না স্যার, পড়তেছি। হ্যাঁ, ওই সমস্যাটা দেখো না, সমস্যাটা দেখতে তুমি বই দেখতে কেন? এই প্রবলেম দেখো, আমি তো রেস্ট দিতে আছি। তুমি 3টা বলে দিব, তুমি ওগুলো পড়তে থাকবা। আমাদেরকে তো বলে দেন না, তোমার জন্য সবগুলো। তোমরা সবগুলো তারা বেশি পারে, এরা সব আমাদের স্যার গরিব স্টুডেন্টদেরকে একটু কম করে বলেন স্যার, তাহলে ভালো হবে স্যার। না, যারা পারে তারা পারে, তারা পারে। আমাদের চিন্তা নাই স্যার, ওই একজন মানুষের উপর বিশেষ চিন্তা আছে, সেটা তো বুঝো না। কয়েকজন মানুষের উপর বিশেষ চিন্তা আছে, সেটা তো বুঝবো না। আমাদের মতো 3টা করবে চিন্তা দেখবে। চিন্তা যত পুরোনো ভালো হচ্ছে। ওর জন্য দোয়া করবা সবাই, আমার জন্য। আচ্ছা দেখো, আমরা যে এখানে বলছে একটু খেয়াল করো। হ্যাঁ, বলছে যে এদিকে এ মানে বি কে একটি বাড়ি কি দিল? ইজারা দিল। কত কি পর্যন্ত? জীবিত অবস্থা, জীবিত থাকা অবস্থা। আর আরেকজন ব্যক্তি মানে জীবিত থাকা অবস্থা। জি স্যার। আরেকটা কি? বি। আরেকটা কি? ডি। বাড়িকা ভাড়া দিল কে? বি কে। বললো যে আমার মেয়ে যতদিন পর্যন্ত জীবিত আছে ততদিন পর্যন্ত কি করতে হবে? এখানে ইজারা থাকবে। বুঝা গেছে? জীবিত থাকা পর্যন্ত। কষ্ট করে না, আগে প্রশ্ন বুঝেন। ভাড়া দিল, কিন্তু সি কি গেল? মারা গেল।
কিন্তু বি বাড়িটি দখল বহাল রাখলো, এ বি এর বিরুদ্ধে কোনো প্রতিকার পাবে কিনা। তাহলে আমাদের প্রশ্ন, আমরা বলছি এই ধরনের প্রবলেমেটিক কোশ্চেন আমাদের প্রচুর আসবে, শুধু সম্পত্তি হস্তান্তর না, এরপর আমাদের কিনা সেকেন্ড পার্ট, থার্ড পার্ট আমরা কিভাবে লিখবো বলছিলাম, প্রথমে কি ঘটনার বিবরণ, তারপরে এরপর বিষয়, তারপরে আইনগত ভিত্তি, তারপরে ডিসিশন বা পর্যালোচনা, সিদ্ধান্ত জানাই দিব। তাহলে তিনটা এই পয়েন্টগুলো আমাদের ঠিক আছে তো? পয়েন্টগুলো প্রথমে কি ঘটনার বিবরণ। তাহলে ঘটনার বিবরণ আমরা কি বলবো, প্রশ্নে যাহা আসবে তাই ঘটনার বিবরণ। বিচার্য বিষয়, আমাকে বি এর বিরুদ্ধে কোনো প্রতিকার পাবে কিনা সেটা আমাকে আলোচনা করতে হবে। এটা আমার কি বিচার্য বিষয়, বিচার্য বিষয়, ফ্যাক্টিং ইস্যু, বিচার্য বিষয়। এখন বলছে যে আইনগত ভিত্তি কত দাঁড়ায়, সম্পত্তি হস্তান্তরের কত দাঁড়ায় 111 ধারা। সেখানে বলছে যে ইজারার পরিসমাপ্তির বিধান বর্ণিত রয়েছে। উক্ত ধারায় খ উপধারায় বলা হয়েছে যে, মানে 11 খ উপধারায় বলা হয়েছে যে, যে ক্ষেত্রে লিজের মেয়াদ বা সময় কোন ঘটনা দ্বারা কি থাকে, সীমাবদ্ধ থাকে, সেক্ষেত্রে উক্ত ঘটনা সংঘটিত হলে লিজটাও কি হয়ে যাবে, পরিসমাপ্তি হবে। অর্থাৎ কোন ঘটনার ঘটবে বা ঘটার উপরে যদি লিজটা দেয়, তাহলে ঘটনাটা ঘটে গেলে লিজটাও কি হয়ে যাবে, পরিসমাপ্তি। একটু লেখা যাবে তো, কততে বলা আছে, এরপর বলছে যে এই বি কে একটি বাড়ির ইজারা দিল এই শর্তে যে যতদিন কি থাকবে, জীবিত থাকবে ততদিন কি বহাল থাকবে। যেহেতু সে মারা গেছে সেহেতু কি হয়ে গেছে, শর্ত ঘটে গেছে, সুতরাং ইজারা কি হয়ে যাবে, পরিসমাপ্তি। পারবো কিনা বাকিটা নিজে পড়ে নেবেন। বিক্রয় কি, বিক্রয় কাকে বলে, গত বছরের কোশ্চেন আবার আসতে পারে। আমাদের দেখা এখানে বলছে স্থাবর সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতা বিক্রেতার অধিকার এবং দায় দায়িত্ব সমূহ এবং বিক্রয় ও বিক্রয়ের চুক্তির মধ্যে পার্থক্য। মাত্র 0 পাইবা না, এখানে তোমাকে তারা দেখবে তুমি 111টা লেখছো কিনা, 111টা লেখছো কিনা, বাকি কি লেখছো না লেখছো এর দিকে তাকাইতে না। ওকে, হয়ে গেছে, বুঝা গেছে। আরে বাবা আজকে কি বার, শুক্রবার, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, কয়দিন, ঘন্টা হিসেব করবা। 10টা কোশ্চেন তোমাকে বললাম, তুমি 5টা বা 6টা কোশ্চেন পড়তে থাকো। এরপরে যদি এই 7 দিনের ভিতরে যদি দ্বারা তোমার ভুল হয়, তাহলে তুমি বার কাউন্সিল দিবা কেমনে? আর অফিসে থাকলে কি হয়েছে, বইয়ের সিজন মানে বইয়ের নিয়ে যাবে সাথে কইরা, সময় পাইবা ওই ফাঁকে দেখবা। তুমি এই যে এখন বললাম যে 5টা 6টা কোশ্চেন পড়তে থাকো, এগুলো থেকে প্রশ্ন তুমি পারবা না কেন? আর দ্বারা তো তোমার মনেই থাকবে। এক সপ্তাহে একটা কোশ্চেন, আমরা আবার 3 দিন ক্লাস বা 2 দিন যাই পরে আমরা ক্লাস নিব, এরপরে আবার অনলাইনে তোমাদেরকে দেখবো। তো তোমাদের কার কি জান দিবা না মনে আমি তো জান দিব না কি পড়লো। দ্বারা কত গেল 111। বিক্রয় কাকে বলে, বিক্রয়ের সংজ্ঞা কোথায় দেওয়া আছে, 54 ধারা, কত ধারায়, 54 ধারা। বিক্রয় কাকে বলে, সম্পূর্ণ পরিশোধিত, আংশিক পরিশোধিত, সম্পূর্ণ প্রতিশ্রুত, আংশিক প্রতিশ্রুত মূল্যের বিনিময়ে মালিকানা হস্তান্তর করলে সেটাকে আমরা কি বলি, বিক্রয় বলি। বিক্রয় কত ধারায়, 54 ধারা। 54 ধারা। সম্পত্তি হস্তান্তর আইনে 54 ধারা। সম্পত্তি হস্তান্তর আইনে কত ধারায়, 54 ধারা। এখন দেখো যেটা তোমাদের এখান থেকে আসতে পারে, বিক্রয়, বিক্রয়ের উপাদানগুলো কয়টা আছে, বিক্রয় চুক্তি, দখল অর্পণ, আরটা কি মূল্য পরিশোধ, আছে কিনা, আছে। এরপরে যে বিক্রেতার অধিকার, বিক্রেতার দায় দায়িত্ব, বিক্রেতা বিক্রি করে সম্পত্তি নিজের কাছে রাখিয়া দিবা নাকি মালিকরে দিয়ে দিবা, ক্রেতার অধিকার, ক্রেতা কি সম্পত্তি নিবে না নিজে নিবে না, কি কি তার টাকা পরিশোধ করতে হবে, এই সবগুলো এখানে আছে, দায় দায়িত্ব দেখে নিবা। আমি শুধু বলবো বিক্রয় এবং বিক্রয়ের চুক্তির মধ্যে একটু পার্থক্যটা দেখাবো। কি বলছি, বিক্রয় চুক্তির মধ্যে পার্থক্য, বিক্রয় আরটা কি, বিক্রয় চুক্তির মধ্যে পার্থক্য। তাহলে আমরা বিক্রয় জানি, তাই না?
মূল্যের বিনিময়ে কোনো কিছুর কি মালিকানা হস্তান্তর, সেটাকে আমরা কি বলি? বিক্রয়। বিক্রয় বলি। আর বিক্রয়ের চুক্তি ক্রেতা বিক্রেতার মধ্যে নির্ধারিত শর্তে সম্পত্তি বিক্রয়ের জন্য যদি অঙ্গীকার করা হয় সেটাকে বলা হয় কি? বিক্রয় চুক্তি। বিক্রয়ের চুক্তি। অর্থাৎ ভবিষ্যতে কি করব? বিক্রি করব, এটা কি বলা হয় কি? বিক্রয় চুক্তি। বিক্রয়ের চুক্তি। বিক্রয় চুক্তি। আর পূর্ণতা, বিক্রয় চুক্তি হচ্ছে যে চুক্তির পূর্ণ কি, আর বিক্রয় চুক্তি অঙ্গীকার ভবিষ্যতে বাস্তবায়িত হবে। আর অধিকার, বিক্রয় সম্পূর্ণ হওয়ার সাথে সাথে ক্রেতার স্বার্থ এবং অধিকার কি হয়ে যায়। আর বিক্রয়ের চুক্তি সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে ক্রেতার অধিকার এবং স্বার্থ কি হয় না, সৃষ্টি হয় না। বিক্রয় সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে মালিকানা ক্রেতার নিকট কি হয়ে যায়। বিক্রয় চুক্তি সম্পাদিত হওয়ার সময় সঙ্গে সঙ্গে মালিকানা কি হয় না, ক্রেতার নিকট হয় না। এগুলো পারবা, বেশি সময় নেব না। পড়িলে আর না পড়িলে তাবিজ লিখলো স্যার। তাবিজ মধ্যে লিখে দিব, পড়িলে হ্যাঁ। এবার দাঁড়াও, চেষ্টা করতেছি। এবার আসো কোনটা? ডিপেন্ডেন্স নীতি মোস্ট ইম্পর্টেন্ট স্যারে বলতে আশা করি আসবে 4 নাম্বার। ভালো করে পড়ে যাবেন, যে অংশটুকু নিচে দাগ দেওয়া আছে শুধু একটুকু পড়লে ইনশাআল্লাহ কমন পড়বে, বাকি এত কষ্ট করার দরকার নেই। এখন স্যার ডিসপেন্ডেন্স কি করাই দিলে স্যার একটু? আলোচনা করতে এই যে অনলাইনে তারা যারা নতুন জয়েন করছে তারা ছাড়া তোমরা যদি বলো, হয়তো 2-1 জন আসে নাই, আর গুলোতে লিসপেন্ডেন্স আগে পড়াইছিলাম, মাস্টারিং এদি পড়াইছিলাম। পড়াইছিলেন স্যার। মার্শালিং, লিসপেন্ডেন্স, নির্বাচন নীতি সব নীতি পড়াইছিলেন। দেখো, ডক্ট্রিন অফ লিসপেন্ডেন্স সম্পত্তি হস্তান্তরণের কত ধারায়? 52 ধারায়। সেখানে বলছে যে কি, মামলা চলাকালীন সময়ে নতুন কিছুর অবতারণা করা যাবে না। যদি কেউ মামলা চলিত অবস্থায় কোনো কিছু অবতারণা করে বা কোনো সম্পত্তি হস্তান্তর করে, তাহলে মামলার ফলাফল তাকে মেনে চলতে বাধ্য থাকতে হবে। আমি একটা সম্পত্তি নিয়ে আমার কি হয়েছে, মামলা চলতেছে, আমি জানি এটা নিয়ে কি আছে, মামলা আছে, আমি আবার এই সম্পত্তি কি করলাম, ক্রয় করলাম। আমরা যেমন ক্রেতা সাবধান নীতির মধ্যে পড়ি, ক্রেতাকে সবসময় কি থাকতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। তাহলে আমি জানি এই সম্পত্তি নিয়ে কি আছে, বিরোধ আছে, মামলা আছে, তাহলে মামলা চলাকালীন সময়ে আমি এই সম্পত্তিটা কি করছি, তার মানে আমি অবগত আছি, তাহলে আমার মামলার ফলাফল আমাকে কি করতে হবে, মেনে চলতে হবে। এটাকে কি বলা হয়, লিসপেন্ডেন্স নীতি। দেখো, আমাদের 42 সালে সম্পত্তি হস্তান্তরের 52 ধারায় উল্লেখিত বলা হয়েছে, সেখানে বিষয়টি স্পষ্ট করে বলা আছে, মামলা চলাকালীন সময় সম্পত্তি কি করা যাবে না, অর্থাৎ পেন্ডেন্ট লাইট নিহিল ইনভেটর, অর্থাৎ মামলা চলাকালীন সময় নতুন কিছুর অবতারণা করা যাবে না। কোনো কিছু হস্তান্তর করা হলে তা মামলার ফলাফল সাপেক্ষে কি করতে হবে, হস্তান্তর করতে হবে। আমাকে মামলার ফলাফল কি করতে হবে, মেনে চলতে হবে। এটাকে আমরা কি বলি, লিসপেন্ডেন্স নীতি। এখানে দেখবা বেইলি ভার্সেস সেবাইন মামলায় লর্ড টেনার বলেন যে মামলা চলাকালীন, এই কথাটা লিখতে হবে, মামলা চলাকালীন সময় নতুন কিছুর অবতারণা করা ঠিক হবে না। আইন ও ন্যায়পর আদালতের ইহা একটি সাধারণ নীতি যে আমি আশঙ্কা করছি যে কোনো মামলা সফলভাবে পরিসমাপ্তি ঘটবে না যদি মামলা রুজু অবস্থায় কোনো সম্পত্তি হস্তান্তরকে কি দেওয়া হয়, অনুমতি দেওয়া হয়। ফলে মামলার রায় ও ডিক্রি পূর্বে বিবাদী কর্তৃক হস্তান্তরিত দ্বারা বাদী পরাজিত হয় এবং নতুন মামলা করার দিকে কি হবে, দাবি করবেন এবং এই পদ্ধতিতে পুনরায় তার দাবি প্রতিষ্ঠিত করার ব্যর্থ হওয়ার কি থাকবে, সম্ভাবনা থাকবে। পরিশেষে বলা যায়, আদালত কর্তৃক ঘোষিত ডিক্রির মাধ্যমে কোনো পক্ষ যে অধিকার লাভ করবে সেই পক্ষ উক্ত অধিকার হতে বঞ্চিত করার জন্য বিবাদী পক্ষ মামলার বিরোধিতা বা বিষয়বস্তুর হস্তান্তর করতে না পারে এবং বিচার চলাকালীন মামলা স্থিতাবস্থা বজায় রাখার জন্য 1882 সালের সম্পত্তি হস্তান্তর আইনের লিসপেন্ডেন্স নীতি কি করা হয়েছে, প্রবর্তন করা হয়েছে। সহজ কথা হচ্ছে যে মামলা চলাকালীন সময় যদি কোনো সম্পত্তি হস্তান্তর করো, তাহলে মামলার ফলাফল তোমাকে কি করতে হবে, মেনে নিতে হবে। আর যদি মামলা চলাকালীন সময়ে কোনো সম্পত্তি হস্তান্তরের অনুমতি দেয়, তাহলে একটা বিষয় নিয়ে বারবার কি হয়ে যাবে, আবার নতুন করে মামলা সৃষ্টি হবে এবং নতুন করে আদালতের মোকদ্দমা সৃষ্টি হবে। আদালত দেখা যাচ্ছে ওই মামলা নিয়ে ব্যস্ত থাকবে, আর এটার সমস্যার কি পাবে না, সমাধান হবে না। সেজন্য মানে আইন এটা করে দিয়েছে যে মামলা চলাকালীন সময়ে সাধারণত কোনো সম্পত্তি কি করা যাবে না। উদাহরণ দেওয়া আছে,
লিসপেন্ডার স্থিতির ইয়ে আছে, উপাদান আছে। উপাদান আদালতের বিবেচনাধীন বিচারাধীন মামলাটি ষড়যন্ত্রমূলক নয়, আদালতের এখতিয়ার থাকবে এবং সুনির্দিষ্ট অধিকার থাকবে, সম্পত্তি কি হস্তান্তর এবং হস্তান্তর দ্বারা স্বার্থ কি ক্ষুণ্ণ হবে। এরপরে উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা পড়ে যাবা। লিসপেন্ডার স্থিতির উদ্দেশ্যগুলো কি কি দেখো। মামলা চলাকালীন সময়ে সম্পত্তি হস্তান্তর রোধ করা, স্থিতাবস্থা বজায় রাখা, মামলা চলাকালীন নতুন কিছু অবতারণা করা যাবে না, আদালতের সম্ভাব্য ডিগ্রি বা আদেশ সঠিকভাবে প্রয়োগ করা, মামলার ফলাফল শুধুমাত্র পক্ষগণ বাধ্য নয় বরং নতুন হস্তান্তর গ্রহীতার উপর মামলার ফলাফল কি হবে, বাধ্য হবে। কোন মামলা সুষ্ঠু নিষ্পত্তির নিশ্চয়তা কি করা হবে, বিধান করা। কয়টা আছে? তারপর যে মামলা চলিত অবস্থায় কৃত হস্তান্তর অনুমোদন যোগ্য কিনা পারবা, এই ধরনের ফলাফল কি, সম্পত্তি হস্তান্তরের লিসপেন্ডার স্থিতি প্রয়োগের শর্তগুলো কি কি আছে, তারপরে যে হচ্ছে যে কি এটা পারবো তো আসে না, সব উত্তর দেখবো যে ঘুরে ফেরে এক। নোটিশের দ্বারা স্যার কি এই নীতি প্রয়োগ কি ক্ষতিগ্রস্ত হবে? হবে না 52 হস্তান্তর আইনের কি হবে না, লিসপেন্ডার স্থিতি দ্বারা নোটিশ দ্বারা কোনো কি করা হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। উদাহরণ দেওয়া আছে, সমস্যা আছে কিনা, প্রবলেম আছে কিনা? দুইটা প্রবলেম আছে বোধহয়। আচ্ছা স্যার, পরের পৃষ্ঠা 34 পৃষ্ঠা আছে মুসলিম আইনে পারলে দিবা, কারণ এটা তো অনেক বড় কোশ্চেন হবে। কারণ হচ্ছে যে প্রথম কতে দিবে লিসপেন্ডার স্থিতি, খেয়াল করো, লিসপেন্ডার স্থিতি দিয়ে এটার সাথে দিবে ধরো আরো দুইটা লেস দিয়ে দিল, যে নোটিশ দ্বারা দিয়ে দিল, বা লিসপেন্ডার স্থিতির উদ্দেশ্যগুলো এরকম দুটো দিল। এরপর খতে আবার দিবে যে কি মার্শালিং এবং কন্ট্রিবিউশন নীতি। তাহলে প্রশ্নটা অনেক বড় হয়ে যাবে। আর এই প্রশ্নটা অ্যান্সার করবা, বিকজ তুমি এক্সেস কিছু লিখতে হবে না, তুমি যেটুকু আছে অতটুকুই লিখবা। কিন্তু মানে তুমি ওই অন্য প্রশ্ন, কিছু কিছু প্রশ্ন আছে কি করতে হয়, বানাইয়া লিখতে হয়। এখানে তো বানানোর কিছু নাই, তুমি বুঝছো, অ্যাকুরেট কথাটা কি করে দিলা, লিখে দিলা, ধারাটা লিখে দিলা, এটা তোমার অ্যান্সার। আর তোমরা তো ওই যে লিসপেন্ডার যখন যাই দেখবে পরীক্ষার হলে লিসপেন্ডার শব্দটা ইংলিশে লিখছে, আরে এটা কি লিখছে, আবার কন্ট্রিবিউশন লিখছে, এটাও ইংলিশে লিখছে, রুল অফ মার্শালিং এটাও ইংলিশে লিখছে। প্রশ্ন তো প্রথমে মাথা কি হয়ে যায়, ইংলিশে লিখছে। যদি ধারা ভুলে যান, বাণী ধারা তো ভুলে যেতে পারে, তাহলে 1882 সালে সম্পত্তি হস্তান্তর আইন অনুযায়ী এটা হচ্ছে যে 1882 সালে সম্পত্তি হস্তান্তর আইন অনুযায়ী সারা তো জানে এই আইন এটা আসছে। তুমি তো ধারা তো আশা করি তারা মনে তো রাখতে হবে, কারণ এই এক সপ্তাহ এখন তো এই কয়েকটা নিয়ে, মানে তুমি এক সপ্তাহের জন্য এখন তুমি কি হয়ে যাবে, সম্পত্তি হস্তান্তর আইন বিশেষজ্ঞ এবং কি বুদ্ধিভিত্তিক আইন বিশেষজ্ঞ, এই এক সপ্তাহের জন্য। তাও নির্দিষ্ট কিছু প্রশ্নের উপরে, বেশি প্রশ্ন না, নির্দিষ্ট কিছু ডেফিনিট কিছু প্রশ্নের উপরে তুমি বিশেষজ্ঞ হবা। তাহলে এগুলো এই কয়েকদিন শুধু বাসায় রান্না বান্না বাদ দিয়া, রান্না বান্না শুধু যখন করবা, রান্না বান্না বাদ দিয়ে শুধু এগুলো নিয়ে পড়বা, পারবা? পরে জামাই খানা বন্ধ হয়ে যাবো। আচ্ছা, দুইটা প্রশ্ন পরে মার্শালিং কন্ট্রিবিউশন, একটা হচ্ছে মার্শালিং নীতি আর একটা কন্ট্রিবিউশন নীতি। কতবার পড়াইছি তোমাদেরকে? স্যার যতবারই পড়ান নতুন নতুন লাগে স্যার। ক্রেতার পরবর্তী অধিকার, আবার ক্রেতার বন্ধক পরবর্তী অধিকার, ক্রেতার রেহান গ্রহীতার অধিকার। ঠান্ডা করে তাহলে কি আছে এখন প্রশ্ন কি?
না না দাঁড়াও। মার্শালিং নীতি আর একটা কি? কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন। আমি একটু রেস্ট দিচ্ছি তো টানা। না একটা হচ্ছে যে এর আগে আবার ফাইনাল বাদ কাউন্সিল ক্লাস দিই না, শুক্রবার না আজকে ওইটা ক্লাস সকাল থেকে শুরু করছি না। আপনার জীবনের শুরুটা আমাদেরকে দিয়ে শুরু করবেন, মানে বুঝতে পারছেন, মানে সকালটা আমাদেরকে দিয়ে শুরু করবেন। এই জীবনে দেখো মার্শালিং নীতি যেটাকে আমরা বলি কি বিন্যাসের নীতি আছে না, আছে কিনা? জি স্যার আছে। আচ্ছা, সম্পত্তি হস্তান্তর আইনের কত দ্বারা জানি 52 আর 56 আর কত 81 একটা 56 দ্বারায় 81 তো 56 দ্বারায় কি বলছে? পরবর্তী ক্রেতার অধিকার। কার অধিকার? পরবর্তী ক্রেতার অধিকার। ক্রেতার অধিকার। আরেকটা কি বলছে? পরবর্তী রেহান পরবর্তী রেহেন গ্রহীতার অধিকার। খেয়াল করো, বেশি পড়া লাগবে না যদি বুঝো আর কি। সেখানে বলছে যে 2 বা ততোধিক সম্পত্তির মালিক তার সব সম্পত্তি একজনের কাছে কি দেয়, তারপর এক বা একাধিক সম্পত্তি অন্য একজনের কাছে কি করে? বিক্রয় করে। সেক্ষেত্রে বিপরীত কোনো চুক্তি না থাকলে ক্রেতা যে সম্পত্তি ক্রয় করে নাই তা হতে রেহেনের টাকা যতদূর সম্ভব পরিশোধ করে দেওয়ার দাবি করতে পারে, কিন্তু এই দাবি সে রেহেন গ্রহীতা বা ওয়ারিশ সূত্রে উক্ত সম্পত্তির একটি শর্ত অর্জন করেছে এরূপ কোনো ব্যক্তির স্বার্থকে কি করবে না? ক্ষুণ্ণ করবে না। তাহলে আমাদের বলছে এটা খেয়াল করবে, এটা বলছে পরবর্তী ক্রেতার অধিকার। এই সমস্ত সম্পত্তির মালিক কে? সঞ্জয়। কয়টা সম্পত্তি? 5টা সম্পত্তি। সম্পত্তির মালিক কে? এক্স। সম্পত্তি এখানে ধরো 101, 102, 103, 104 আটটা কত? 105। এখন সব সম্পত্তি রেহেন দিল কার কাছে? এটা কি? ওয়ের কাছে। ওয়ের কাছে কি দিল? কে দিল? রেহেন এক্স। পরবর্তী কিছুদিন পর তার কিছু মেয়ের বিয়ে লাগছে। কি লাগছে? মেয়ের বিয়ে। এখন সম্পত্তি সে কি করবে? এর কাছে তো কি দিয়ে রাখছে? সব রেহেন দিয়ে রাখছে। কার কাছে? ওয়ের কাছে। এখন সে যাইয়া এক্স যাইয়া ওয়াইরে বলতেছে আমারে হয়তো টাকা বাড়াই দাও, না তো আমি এই সম্পত্তি কি করবো? বিক্রি করে দিব। সম্পত্তি বিক্রি করে দেবো। এখন ওয়াই বলতেছে টাকা পয়সা বাড়াই দেওয়া সম্ভব, এরও আরো অভাবে আছে। এখন এক্স বলতেছে তাহলে আমি এই দুইটা সম্পত্তি কি করে ফেলবো? বিক্রি করে ফেলবো। এখন বিক্রি করলো কার কাছে? এখন জেড কয়টা সম্পত্তি কিনলো? 2টা সম্পত্তি কিনলো। তাহলে এই সম্পত্তিগুলো সবগুলো রেহেন দিল কত টাকা? 50,000 টাকা। কার কাছে দিল? ওয়ের কাছে। কে দিল? এতদিন এই 50,000 টাকার দায় ছিল কয়টা সম্পত্তির উপর? 5টা সম্পত্তির উপরে। এখন যেহেতু এক্স তার এই 2টা সম্পত্তি বিক্রি করে ফেলছে কার কাছে? এখন ক্রেতা ওয়াইরে বলবে যে আপনার এতদিন দায় ছিল পুরো 5টার উপরে, যেহেতু আমি 2টা সম্পত্তি কি করে ফেলছি? কিনে ফেলছি। এখন আপনার দায় চলে আসবে এই 3টার উপর। এটাকে বলা হয় কি? পরবর্তী ক্রেতা অধিকার। দেখো তো কয়েকবার আল্লাহ হোসেনকে আমি দিব? কেন দিবে? এত এক্স দিন লেগে এতদিন সম্পর্কে দায় ছিল কত না? 5টা। এখন চলে আসছে কয়টার মধ্যে? এখন 3টা পরিশোধ করে দিবে, তারপরে সে তার রেহেনটা সম্পত্তি উদ্ধার করে নেবে। এটা তো বিক্রয় করে না। 50,000 টাকা ফেরত দিলে ওই 3টা সম্পত্তি ছেড়ে দেবে। বুঝে নাই? এর লাভ লস পেতো না। নষ্ট হইছে এতদিন খাইতো পুরাটা, এখন চলে আসি কয়টার মধ্যে? 3টার মধ্যে। তো লস তো আসবে। এখন আমাদের তো সেটা কথা নাই, আমাদের তো এটা বিক্রি করে না। এখন এটা মেনে নিতে হবে, কারণ হচ্ছে যে তাকে বলছে এটা টাকা বাড়াই দেন নালে নেই।
এই মার্শালিং এটাই বলছে। এটা বলছে কিসে, এটা বলছে পরবর্তী কি, তার এটা কত দাঁড়ায় 56 দাঁড়ায়, এরপরে কত দাঁড়ায় পরবর্তী একাকি দাঁড়ায় দাঁড়ায়। এবার কি, পরবর্তী রেহান গ্রহীতার অধিকার। পরবর্তী রেহেন গ্রহীতার অধিকার। এখন এই সমস্ত সম্পত্তির মালিক কে, এক্স। এটা কি হবে, রেহেন গ্রহীতার অধিকার। এটা কত দ্বারা 81 দ্বারা। এখন এই সব সম্পত্তির মালিক কে, এক্স। এক্স সব সম্পত্তি রেহেন দিল কার কাছে, ওয়াই। ওয়াই এর কাছে। এখন ওই ধরো আবার তার মেয়ের বিয়ে লাগছে, এবার যাই ওয়াই রে বলতেছে আমি তো এতদিন দিছি কত হাজার টাকা, 50,000, এবার আরো 50,000 টাকা আমার যোগ করে দাও, তুমি এই সম্পত্তি দখলে রাখো। এখন ওয়াই বলতেছে আমি কি করতে পারবো না, দিতে পারি। তখন সে বললো যে তাহলে আমি এখান থেকে আর 2টা সম্পত্তি অন্য আরেকজনের কাছে কি দিব, রেহেন দিব। তখন এই 2টা সম্পত্তি কার কাছে রেহেন দিল, তাহলে জেড এখন নতুন রেহেন গ্রহীতা, আর এটা কে প্রথম রেহেন গ্রহীতা, আর এটা কে পরবর্তী রেহেন। বা যদি মনে করো দ্বিতীয় রেহেন গ্রহীতা, তাহলে দ্বিতীয় রেহেন গ্রহীতা প্রথম রেহেন গ্রহীতাকে বলবে এতদিন তোমার দায় ছিল কয়টার উপরে, এবার তোমার দায় চলে আসবে কয়টার উপরে, 3টার উপরে। এটাকে বলা হয় পরবর্তী রেহেন গ্রহীতার অধিকার। আপনারা বলে ক্রেতার অধিকার। এটা হচ্ছে কি, একটা ক্রেতা আরেকটা কি বিক্রেতা। বুঝতে কিনা, একটা ক্রেতা একটা বিক্রেতা, একটা দাতা গ্রহীতা। বুঝতে কিনা, জিনিস একই, শুধুমাত্র ক্রেতা আর একটা বিক্রয় একটা রেহেন। সবাই বুঝছি, বুঝলে বুঝপাতা, না বুঝলে আমি নাই। এরপরে আছে কি কন্ট্রিবিউশন নীতি আছে, দেখো কত দ্বারা জানি কন্ট্রিবিউশন 82 দ্বারা। কন্ট্রিবিউশনের মানে কি, অবদান। কত দ্বারায় যেখানে বলছে যে যেখানে যখন রেহেনি সম্পত্তির মালিক 2 বা ততোধিক ব্যক্তি হয় এবং ওই সম্পত্তির শরীকগণ পৃথক পৃথক শর্ত থাকে, তখন তাদের আনুপাতিক হারে তারা রেহেন দেনা পরিশোধ করে তার কি হবেন, দায়ী হবেন এবং কি হারে তার নিজ নিজ অংশ আদায় করবে সেই প্রশ্ন উত্থাপিত হলে পূর্ববর্তী সকল দায় পরিশোধের পর রেহেনের তারিখে প্রত্যেকটি অংশের যে মূল্য হবে তার ভিত্তিতে ঋণ পরিশোধের ব্যাপারে শরীকগণের অংশ কি হবে, নির্ধারিত হবে। আবার একাধিক মালিকানাধীন সম্পত্তি রেহেনের বেলায় পরিশোধের দায়িত্ব ব্যক্তিগত নয়, বা সম্পত্তির মালিকানা হারাহারি ভাবে দেনা পরিশোধ করবেন, না হলে দেনার দায় সম্পত্তির উপরে কি করবে, হবে। অর্থাৎ তুমি পরিশোধ না করলে সম্পত্তির উপর থেকে সম্পত্তি বিক্রি করে দেনাটা কি করতে হবে, পরিশোধ করতে হবে। এটাকে কি বলা হয়, কন্ট্রিবিউশন। বুঝছো, বলো, বুঝলে বলে দাও। স্যার এখানে 2টা কন্ডিশন, একটা এজ মালিক ক্ষেত্রে আর একটা সম্পত্তি দায়ের ক্ষেত্রে। এগুলো সব সম্পত্তির মালিক কে, একটাতে বুঝাইলে একটা দিয়ে বুঝাইলে আমার আমরা যে সেটা আমাদের লাভ হবে। না দিলেই হয় না স্যার। হ্যাঁ, সমস্যা নেই, না করলে সমস্যা নেই। কন্ট্রিবিউশন উদাহরণ বল, এজ মালিকের ক্ষেত্রে সম্পত্তির মালিক কে, এক্স। এখন এই সম্পত্তিগুলো বন্ধক দিল কার কাছে, ওয়াই এর কাছে। এখন এক্স বন্ধক দেওয়ার পরে এক্স এর ধরো কয়টা সন্তান, 3টা। 2টা সন্তান নাকি, 5টা সন্তান, তাহলে 5 জন সন্তান কার, এই বন্ধক দেওয়ার পরে মরে গেছে, কে মরে গেছে, এখন এই সম্পত্তি বন্ধক উদ্ধার করবে কে, 5 ভাই না, তাহলে তাদের প্রাপ্য অনুপাতে তারা কি দিবে, কন্ট্রিবিউশন করবে, অবদান রাখবে। মানে তাদের যে টাকা হারাহারি ভাবে তাদের আসবে ভাগে ভাগে। আর সাধারণত যদি কেউ এখন তোমরা বাস্তবতার সাথে অনেকটা মিলাবে না, বাস্তবে অনেক ভাই হয়তো নাবালক থাকে, তার হয়তো টাকা নেই, অন্য ভাইরা দিয়ে সেটা কি করে দেয়, হ্যাঁ পরিশোধ করে দেয়, বা যার সব সে অন্য দিয়ে দেয়। এখন এটা ধরো এই এক্স এর যে 5টা সন্তান আছে, তারা তাদের যে যে অংশটুকু মানে অনুপাতে পাবে, আনুপাতিক হারে আর কি স্যার, আনুপাতিক হারে তারা কি দিবে, টাকা দিবে, টাকা দিয়ে সম্পত্তিটা কি করবে, উদ্ধার করবে। কন্ট্রিবিউশন নীতি, কন্ট্রিবিউশন নীতি। তাহলে আমরা কি কি বললাম আজকে,
Business নীতি, মার্শালিস্ট নীতি, কন্ট্রিবিউশন নীতি। কি কি প্রথম বলছি সম্পত্তি হস্তান্তর আইনের সম্পত্তি কাকে বলে স্যার? প্রথম হলো সম্পত্তি কাকে বলে? সম্পত্তি হস্তান্তর আইনে সম্পত্তি কাকে বলে? ফরক্লোজার করছি না? এটা ফরক্লোজার করছি। আচ্ছা, কালকে আমরা অজাত ব্যক্তির বরাবর সম্পত্তি হস্তান্তর করা যায় কিনা, তারপরে যে হচ্ছে যে ইয়ে পড়বো কি আংশিক কার্য সম্পাদন নীতি, আর কি আছে যেগুলো রয়েছে সেগুলো পড়বো, বাকি যেগুলো আছে সেগুলো পড়বো কালকে অনলাইনে কয়টা স্যার? 8টায়। আমরা 5 তারিখে এডমিট আসবে সম্ভবত, ঠিক আছে কলেজে। সম্ভবত কি স্যার কেন্দ্র কি তাহলে স্যার তেজগাঁ কলেজে হয়ে যাবে স্যার? হ্যাঁ, কেন্দ্র সবগুলো কেন্দ্র স্যার তেজগাঁ কলেজে আমাদের স্যার? সবগুলো তেজগাঁ কলেজে, জি। তেজগাঁ কলেজ, তাই তো স্যার, নতুন সংশোধনী আরেকটা কেন্দ্র তালিকা দিয়েছে। নিচে আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় লেখা আছে স্যার, এই জন্য স্যার। বুঝলাম না এরা আমার সংশোধনীটা পারলে দিয়ে দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমরা তো খুব ভয় এটা স্যার কম্পিউটার অপারেটর ভুল করে স্যার, ওটা ডিলিট করতে মনে নাই। আর 22 সালের কোশ্চেন কি বাদ দিব? আর আগামীকাল কি 7টা এবার? রাত 8টা। আচ্ছা দেখেন, ঠিক আছে, আল্লাহ হাফেজ, তোমরা যাও, তোমরা লাইনে থাকো। স্যার আমরা লাইনে আছি। লাইনে আছে, পড়াশোনা করো কিনা সেটা জিজ্ঞেস করবো, এর লাগে আর বেশি নাই। ইয়ে অফিস কি নিয়ে নিছে নতুন? ভালো। আরে এই মার্শালিং নীতি আর এক লাইনে থাকো, আপনি শুধু এগুলো পড়বেন। 3টা প্রশ্ন পড়ে কপিরাইট, না আমি বলতেছি এখানে দাগ দিয়ে দিচ্ছি কপিরাইট। এটা